নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আয়ান আর কিছু না বলে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। খুব রাগ লাগছে তার, খুব মানে খুব। এখন মনে হচ্ছে সবকিছু ভাঙতে পারলে তার ভালো লাগতো। মৌ, তুই তো আমাকে একবার বলতি, তুইও বললি না। তোকে ছাড়া থাকতে যে আমার কতটা খারাপ লাগে তা বোঝাবো কি করে তোকে। আমার মনে হচ্ছে এখন তোকে ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আয়ান আর কিছু না ভেবে সোজা ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। কিছুক্ষণ পানির নিচে দাঁড়িয়ে থাকলে সে তার রাগটা কিছুটা কমাতে পারে সে জানে। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে খাটে বসে। একা একা তার একটুও ভালো লাগছে না। কিছুক্ষণ পর তার দরজায় নক পড়ে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখে যে দাদি আর আম্মু দাঁড়িয়ে আছে। ওনাদের দেখে আয়ান কিছু না বলে আবার খাটের উপর গিয়ে বসে। দাদি গিয়ে আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার উপর অনেক রাগ করেছিস তাই না? এ কথা শুনে আয়ান কিছু বলল না। দাদি আবারও বলল, জানিস আমার না খুব ইচ্ছা আমার নাতির প্রেম করা দেখব আমি। দাদির এ কথা শুনে আয়ান বেশ অবাক হয়ে যায়। সে বুঝতে পারছে না যে দাদি হুট করে এসব আজগুবি কথা কেন বলছে। সে জিজ্ঞাসা দৃষ্টিতে দাদির দিকে তাকায়। দাদি আয়ানের দিকে চেয়ে আবার বলেন, দেখ, তোদের বিয়ের এখনো 2 সপ্তাহের কিছু কম দিন বাকি। তুই কিন্তু চাইলে এই কয়েকদিন একদম নিজের মনের মতো কাটাতে পারিস। দাদি, এসব কি বলছো তুমি? আমার মৌকে ছাড়া একদম ভালো লাগছে না, আর তুমি আমাকে মন মতো সময় কাটাতে বলছো? এর মধ্যে আবার অহনা এসে যোগ দিল। সে আয়ানকে বলল, আরে ভাইয়া, দাদি সেটা বলেনি। দাদি বলেছে তুই চাইলেই কিন্তু এই কয়েকদিনের মধ্যেই মোর সাথে প্রেম করতে পারিস, যাকে বলে বিয়ের আগে প্রেম। বলি আহনা দাদি আর আম্মু মিলে হাসতে থাকে। আয়ান তো এসব কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, মানে তোমরা বলছো আমি মৌয়ের সাথে প্রেম করব? আম্মু বলল, তা নয়তো কি, তোর ইচ্ছে মতন প্রেম করবি, কেউ কিছু বলবে না। আর দেখ, তুই কত ভাগ্যবান, তোর ফ্যামিলি তোকে ঠেলছে প্রেম করার জন্য। এমন ফ্যামিলি কয়েকজনের হয় বলতো? হুম, ভাইয়া, আম্মু একদম ঠিক বলেছে। জানিস মৌ, একদিন বলেছিল ওর খুব ইচ্ছে বরের সাথে প্রেম করবে, একদম ফিল্মের মতো প্রেম করবে। আর মোর ইচ্ছা পূরণ করা এটা খুব সুন্দর একটা ওয়ে। তুই একদম ফিল্মের হিরোদের মতো ময়ের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবি, সারা রাত ফোনে কথা বলবি। চিন্তা করছিস একবারও এসব? আয়ান কি বলবে বুঝতে পারছে না। এরা যে এমন কথা বলবে, এমন সব প্ল্যানিং করবে, তা ধারণাও করতে পারেনি সে। দেখ আয়ান, তুই এখন যে প্রেম করবি তাতে কিন্তু কোনো অপবিত্রতা থাকবে না, আর অবৈধও কিছু হবে না। কারণ তোরা আগে থেকে স্বামী স্ত্রী। অনেকের ইচ্ছে থাকে যে বিয়ের আগে প্রেম করবে, মৌয়ের অবশ্যই ইচ্ছে বিয়ের পর প্রেম করবে। এভাবে কিন্তু মৌয়ের ইচ্ছাও পূরণ হচ্ছে। এবার ভেবে দেখিস সব। আয়ান খুশি মনে বলল, এতে ভাবার কি আছে? আমার ফ্যামিলির মহিলারা যে এত ভালো তা কি আমি জানতাম নাকি? আর মৌয়ের এই ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই সুইট দাদি। আমাকে নিয়ে যে তুমি এত ভাবো তা কি জানতাম নাকি আমি? দাদি বেশ ভাব নিয়ে বলল, হয়েছে হয়েছে, আরে তো পাম দিতে হবে না। আমার নাতি না তুই, এতটুকু তো খেয়াল রাখতেই হয়। যা ভাইয়া, জিলে আপনি জিন্দিগি। বলি অহনা খিলখিল করে হেসে দেয়। কিন্তু তার মনটা একটু খারাপও বটে। তারও বেশ ইচ্ছা হচ্ছে আয়ান আর মৌয়ের মতো এভাবে প্রেম করতে। কিন্তু তা হওয়া পসিবল না, হওয়া উচিত না। ফাহাদ এ পর্যন্ত তাকে ফোন দেয়নি, নাম্বারই কালেক্ট করেছে কিনা সেই জানে না। আয়ানের সাথে সবাই কিছুক্ষণ কথা বলেই চলে যায়। আর আয়ান শুয়ে রেস্ট নেয়। তার মনটা এখন অনেক খুশি। ঘন্টাখানেক আগেও যে সে এত রাগ করেছিল, এখন একটুও রাগ নেই তার। আর এদিকে মৌ বাসায় এসে তার আব্বু আম্মু ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে গল্প করে। তারপর রাতের খাবার খেয়ে রুমে আসে সে। কিন্তু রুমে আসার পর তার মনটা খারাপ হয়ে যায়। আবার আয়নের কথা তার খুব মনে করছে।
ইচ্ছে করছে তাকে দেখতে, কিন্তু সে তো আর জানে না আয়ান আর বাকিরা সবার কি প্ল্যানিং। আয়নের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা চিন্তা করতে করতে কখন যেন তার চোখ ঘুমে জড়িয়ে যায়, সে টেরই পায়নি। ঘুম ভাঙে ফোনের আওয়াজে। এই মুহূর্তে তার ইচ্ছা করছে ফোনটা বাড়ি দিয়ে ভেঙে ফেলতে। মৌ ঘুম ঘুম চোখে তার সামনে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11:30 বাজে। সে বিরক্তি নিয়ে বলল, কে রে এই অসময়ে ফোন দিয়েছে, ঘুমটাই নষ্ট করে দিল। এরপর মৌ ফোন হাতে নিয়ে দেখে আয়ান ফোন দিয়েছে। মুহূর্তেই তার ঘুম উধাও হয়ে যায়। সে তাড়াতাড়ি ফোন রিসিভ করে, কিন্তু কোনো কথা বলছে না। ফোনের ওপাশ থেকে কোনো আওয়াজ না পেয়ে আয়ানে কথা শুরু করলো। আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি? আয়ানের এই কথা শুনে মৌ কিছু বলে না, শুধু চুপচাপ শোনে। কি হলো, কথা বলছিস না কেন? মৌ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি আমার ভোলার মতো কেউ না, আমার মনের মধ্যে সবসময় তুমি আছো আর থাকবে। তো আমাকে একবারও ফোন দিসনি কেন? আমার বাসায় আসার পর থেকেই ভালোই লাগছিল না, কেন যেন খুব কান্না পাচ্ছিল। তোমার সাথে কথা বলার সময় যদি কান্না চলে আসে, তাই আর ফোন দিইনি। আচ্ছা শোন না, তোকে না খুব দেখতে ইচ্ছা করছে। কয়েক ঘন্টা হলো গিয়েছিস, কিন্তু মনে হচ্ছে কতটা বছর দেখা করিনি আমরা। আমি তাহলে ভিডিও কল দিই। ভিডিও কল কেন? আমার তোকে সরাসরি দেখতে ইচ্ছে করছে। এখন এত রাতে সরাসরি কিভাবে দেখা সম্ভব? চাইলে অনেক কিছুই সম্ভব। তুই আর কোনো কথা না বলে তোর রুমের বারান্দায় আয় একটু। আয়ানের এই কথা শুনে মৌ কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আসলে আয়ান এখন কোথায়। সে বারান্দায় গিয়ে তাই দেখলো যা সে আন্দাজ করেছিল। আয়ান নিচে দাঁড়িয়ে আছে। মৌরা ভাড়া বাসায় থাকে। যে বাড়িটায় তারা থাকে তার 3 তলা, আর তারা টপ ফ্লোরেই মানে 3 তলাতেই থাকে। আয়ান তাদের বাসার সামনে যে খালি জায়গাটা আছে সেখানে দাঁড়িয়ে মৌয়ের জন্য ওয়েট করছিল। মৌ বারান্দায় যাওয়ার পর আয়ান যেন তার প্রাণ ফিরে পেল মৌকে দেখে। মৌয়েরও খুব ভালো লাগছে আয়ানকে দেখে। দুজন দুজনকে দেখে দেখেই প্রায় 5 মিনিট পার করলো। মনে হচ্ছে তোকে কতদিন দেখি না। মৌয়ের জবাবে কিছু বলেনি, শুধু মুচকি হাসি দিয়েছে। রাস্তায় বড় বড় সোডিয়াম বাতিতে মৌয়ের চেহারা মনে হচ্ছে আরো সুন্দর দেখাচ্ছে আয়ানের কাছে। মৌদের বাসার রাস্তার সাথে হওয়ায় তাদের রুমগুলোতেও সব আলো পড়ে। ফলস্বরূপ মৌ যে রুমে আছে সে রুমেও আবছা আলো এসে পড়েছে। এখনো দুজন চুপচাপ হয়ে আছে। তাদের এই চুপচাপ মুহূর্তটার সাক্ষী হচ্ছে রাতের আকাশ, আশেপাশের জোনাকি পোকাগুলো। ধীরে ধীরে পোকাগুলোর শব্দে এই মুহূর্তটা সম্পূর্ণ নীরব হয়নি। তারা তাদের মতো ডেকেই চলেছে। তারা নিস্তব্ধ এই রাতটাকে তারা নিজেদের মতো করে মাতিয়ে রেখেছে। কিছুক্ষণ পর মৌ হেসে বলল, আমার নিজেকে কোনো উপন্যাসের চরিত্র মনে হচ্ছে, মানে নিজেকে একজন প্রেমিকা মনে হচ্ছে। এ কথা শুনে আয়ানও হেসে উঠল। তো আমাকে কি কোনো উপন্যাসের বর্ণনা করা প্রেমিক থেকে কম মনে হচ্ছে নাকি? তা অবশ্য ঠিক। জানিস, আমার কাছে এমন লুকোচুরি করে দেখা করাতে আলাদা একটা ফিলিংস আসছে। মনে হচ্ছে আমাদের পরিবার আমাদের এক হতে দিবে না, দেখা করতে দিবে না, তাই আমরা এভাবে দেখা করছি আর কি। আয়ানের এ কথা শুনে মৌ খিলখিল করে হেসে দিল, আর আয়ান মন্ত্রমুগ্ধের মতো সেই হাসি শুনছে। এভাবে প্রায় রাত 2টা পর্যন্ত গল্প পড়ে। পরের দিন বিকালে মাহতাব অফিস থেকে আসার সময় একটা পার্সেল নিয়ে আসে। সে বাসায় ঢুকেই আগে মৌকে ডাক দেয়। মৌ, এদিকে তাড়াতাড়ি আয় তো। কি হয়েছে ভাইয়া, এত ডাকছো কেন? তোর জন্য কে যেন কিছু একটা পাঠিয়েছে। দারোয়ান আঙ্কেলকে আবার সে বলেও দিয়েছে তুই ছাড়া অন্য কেউ যেন পার্সেলটা না খুলে। আমার জন্য কে কে পাঠাবে? মানুষ তো আছে পাঠানোর জন্য, সেই পাঠিয়েছে নিশ্চয়। এই বলে মাহতাব মুখ টিপে হাসে। এদিকে মৌ লজ্জা পেয়ে যায়। সে কোনো রকমে পার্সেলটা নিয়ে রুমে এসে দরজা আটকে দেয়। পার্সেলটা একদিকে সে খুলছে আর অন্যদিকে বুকের ধুকপুকটা বাড়ছে। সে পার্সেলটা খুলে অবাক হয়ে যায়। সেখানে বকুল ফুলের শুকনো মালা আর হালকা লাল রঙের একটা শাড়ি দেওয়া। সে এমন কিছু আশা করেনি। বকুল ফুলের মালা নিয়ে শুকছে সে। অসম্ভব সুন্দর ঘ্রাণ বের হয় বকুল ফুল থেকে। কিছুক্ষণের মধ্যেই ফুলের গন্ধে সারা ঘর মমা করছে। মৌ এক হাতে শাড়ি আর অন্য হাতে বকুল ফুলের মালা নিয়ে আয়ানের কথা ভাবছিল। তখনই আচমকা আয়ানের ফোন আসে। এভাবে হুট করে ফোন বাজায়, সে কিছুটা ভয় পেয়ে যায়। সে গিয়ে ফোন রিসিভ করে। ওপাশ থেকে কোনো কথা আসছে না। হঠাৎ করে আয়ান গান ধরলো, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও,
মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। শেষে আয়ান কিছুক্ষণ চুপ করেছিল। দুপাশে নীরবতা কাজ করছে। মৌ এতক্ষণ এক ধ্যানে গান শুনছিল। আয়ানের কণ্ঠে অসম্ভব সুন্দর লাগছে। তার কাছে এই গানটা তার ফেভারিট গানের মধ্যে একটা এটা। কেমন লাগলো গিফট? অনেক সুন্দর, সব কিছুই আমার খুব পছন্দের। আচ্ছা, এই মালা কোথায় পেলে তুমি? সেটা তোর না জানলেও চলবে। প্রায় 1 ঘন্টা তারা কথা বলে। কিভাবে কিভাবে যে সময় চলে যায় বুঝতেই পারে না তারা। মৌ ভাবতো মানুষ এত কথা বলে কিভাবে। এখন নিজে এই সিচুয়েশনে পড়ে বুঝতে পারছে যে মানুষ কিভাবে এত কথা বলে। এভাবে দেখতে দেখতে দিন চলে যেতে লাগলো। আয়ান আর মৌ প্রতিদিন রাতে ফোনে কথা বলে, আর আয়ান প্রতিদিন মৌকে সেটা নানা কিছু গিফট দেয়। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো। আয়ানদের বাসাতেও যেমন মেহমানে পূর্ণ, মৌদের বাসাতেও এমনই অবস্থা। মানুষে গিজগিজ করছে সব রুম। এই কয়েকদিন মৌ আয়ানের সাথে যেমন কথা বলেছে, বাড়িতে এত মেহমান থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। যখনই আয়ানের সাথে একটু কথা বলতে যাবে তখনই বড়রা কোনো কারণে ডাক দেয়, না হলে ছোটরা দুষ্টুমি করে। আর এদিকে অহনা আর ফাহাদ সুযোগ পেলেই ফোনে কথা বলে। এদের দুজনকে সারাদিন ফোনের সাথে বেঁধে দিলে হয়তো তারা খুশি হতো। এই কয়েকদিনে অহনার মনে ফাহাদের জন্য ভালোবাসা জন্মে গিয়েছে, আর ফাহাদ তো দেখতে যাওয়ার দিন থেকেই অহনাকে একটু একটু করে ভালোবেসে ফেলে, যা এই কয়েকদিনে আরো বেড়েছে। আজকে মৌ আর অহনার মেহেন্দি অনুষ্ঠান, তবে যার যার বাসায়। আবার হলুদের অনুষ্ঠান, আর বিয়ে হবে একটা কমিউনিটি সেন্টারে। হলুদের অনুষ্ঠান 3 পরিবার একসাথে করবে। বাসায় 2জন মেহেন্দি আর্টিস্ট এনে মৌকে মেহেন্দি দেওয়া হচ্ছে। আজকে মৌয়ের নিজেকে মনে হচ্ছে সে নতুন বউ, যদিও বিয়ের আগেই হয়ে আছে তার, কিন্তু তবুও এত আয়োজন দেখে নিজেকে নতুন বউ মনে করাটাই স্বাভাবিক। 2 হাত ভর্তি মেহেন্দি পরে সে বসে আছে। কোনো কাজই সে করতে পারছে না। একটু যে মজা করবে তারও উপায় নেই। যদি মেহেন্দি নষ্ট হয়ে যায়, এই মেহেন্দি নিলে নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষদের মধ্যে একজন লাগে। না নড়া যায়, না নিজে কিছু করা যায়, শুধু বসে থাকা যায়। আর এদিকে অহনার মনটা বেশ খারাপ। একদিনে একটু আনন্দও লাগছে, আবার একদিকে একটু খারাপও লাগছে। আনন্দ লাগছে এই জন্য যে সে তার ভালোবাসার মানুষকে পাবে, আর খারাপ লাগছে এই জন্য যে এই ফ্যামিলিকে তার ছেড়ে যেতে হবে। কিছুদিন পরই সে এই বাড়ির মেহমান হয়ে যাবে। এই কথা চিন্তা করতেই এক ধরনের চাপা কান্না অনুভব করে সে। মেহেন্দি নেওয়ার সময় চোখের কোণে একটু পানি চলে আসে। কেউ সে পানি না দেখলেও আয়ান ঠিকই তার বোনের চোখের পানি দেখে। আয়ান গিয়ে অহনার মাথায় হাত রেখে বলে, আমার বোনটার কি হয়েছে? মনটা অনেক খারাপ বুঝি। আয়ানের এই কথা শুনে অহনা আর নিজেকে আটকে রাখতে পারল না। আয়ানকে ধরে হু হু করে কেঁদে দিল সবার সামনে। হঠাৎ কারোর এমন কান্নার আওয়াজে সবাই অহনার দিকে তাকায়। আয়ান আবারও অহনার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, এভাবে কান্না করার কি আছে? ভাইয়া, আমি তোদেরকে ছেড়ে যাব না। এই কেমন কথা হলো? আমার কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, খুব কষ্ট লাগছে। তো আমাদের মনে হয় কষ্ট লাগছে না? একদিন না একদিন তো তোকে বিয়ে করে এবারে ছেড়ে যেতেই হবে, তাই না? কিন্তু এত তাড়াতাড়ি না। এই বলে অহনা আরেক দফা কেঁদে দিল। দেখ, আর কাঁদবি না তো, আমার কিন্তু ভালো লাগছে না। অহনা আয়ানের পাশে কোনো কথা না শুনেই কান্না করে যাচ্ছে। আশেপাশে দাদি, আব্বু, আম্মু কেউ নেই। থাকলে সে আরো কাঁদতো। আয়ান অহনার কান্না থামানোর জন্য বলল, তুই বিয়ে না করলে আমি মামু হব কিভাবে বল না? আমার না খুব ইচ্ছে যে কেউ আমাকে কিউট কিউট ভয়েসে মামু ডাকবে। আয়ানের এই কথা শুনে অহনা চুপ হয়ে যায়। তার এই কথায় বেশ লজ্জা লাগছে। আয়ান এ দেখে হেসে বলল, বাহ, আমার এই কথা তো ম্যাজিকের মতো কাজ করলো। আয়ানের কথায় অহনা কিছু বলল না, চুপ হয়ে রইল। আচ্ছা, তুই মেহেদি লাগা, আমার একটু কাজ আছে, ঠিক আছে? আমি আসি। এই বলে আয়ান সেখান থেকে উঠে চলে যায়। মৌ একা একা বসে আছে সেই কখন থেকে। কেউ তার পাশে বসার সময়টুকুও পাচ্ছে না। তার কাজিনরাও নয়। সবাই সেই একই সাথে নানা কাজে ব্যস্ত। এভাবে বসে থাকতে থাকতে তার ঘুম লেগে যাচ্ছে। সে হালকা চোখ বুঝেও ফেলেছিল, কিন্তু কারোর ডাকে তার সেই আধো আধো ঘুম ভেঙে যায়।
চোখ মেলে সে দেখে তার চাচাতো বোন দাঁড়িয়ে আছে। তার নাম মাহি, 8 বছরের একটা মেয়ে। সে বেশ পটু, কিন্তু থাকে বেশ চুপচাপ। অথচ একবার কথা বলা শুরু করলে তাকে থামানো দায় হয়ে যায়। মৌ মাহিকে দেখে বলল, কি হচ্ছে এখানে কেন দাঁড়িয়ে? আপু শোনো, আমার সাথে একটু ছাদে চলো না। এই সন্ধ্যার সময় ছাদে কেন? একটা জিনিস দেখাবো তোমাকে। ছাদে আবার কি জিনিস? এখানে নিয়ে আসো, যাও। আরে না, সেটা ছাদে দেখতে হবে, এখানে আনা যাবে না। এই হাত ভরা মেহেন্দি দিয়ে আমি এখন ছাদে যাব? হুম, তোমাকে যেতেই হবে। আচ্ছা চলো দেখি তোমার কি এত জিনিস। এরপর মাহি আর মৌ ছাদে আসে। মাহি মৌকে ছাদের দরজা থেকে কিছুটা দূরে দাঁড় করিয়ে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ছাদ থেকে চলে যায়। মৌ তো বুঝতে পারে না এসবের কিছুই। এই মেয়েটা আমাকে ছাদে নিয়ে আসলো কিছু দেখানোর জন্য, আর নিজেই এখন চলে গেল। হঠাৎ কেউ ছাদের দরজা আটকে দেয়। মৌ তো খুব ভয় পেয়ে যায়, বিড়বিড় করে বলছে, এখন ছাদে কে আসবে? তারপর আবার দরজা আটকে দিল কেন? মৌয়ের তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। সে দেখলো মানুষটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এবার ভয়ে সে জোরে চিৎকার দিতে যাবে, কিন্তু সেই মানুষটা তাড়াতাড়ি গিয়ে তার মুখ চেপে ধরে। এদিকে ভয়ে মৌ জড়ো সড়ো হয়ে আছে, কিন্তু মানুষটা কাছে আসতেই সে বুঝতে পারলো এটা আর কেউ না, বরং আয়ান। মৌয়ের তো আয়ানকে দেখে খুব রাগ হলো, কারণ এভাবে ভয় পাইয়ে ছাদে আসার কি দরকার ছিল। আয়ান মৌয়ের মুখ ধরে রাখায় মৌয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে আয়ানকে চোখের ইশারায় বলল মুখ থেকে হাত সরাতে। আয়ান বুঝতে পেরে হাত সরায়। উফ, এভাবে কেউ মুখ চেপে ধরে? সরি সরি, আসলে তুই চিৎকার করতে যাচ্ছিলি তো, তাই মুখ চেপে ধরলাম। যাই হোক, এবার হঠাৎ করে আসলে তো চিৎকার করবই, কিন্তু তুমি এখানে কেন? আজব তো, এখানে আসলেও সমস্যা? আমার শ্বশুর বাড়ি, আমি আসছি, তোর কি সমস্যা? যেটা তোমার শ্বশুর বাড়ি সেটা আমার বাপের বাড়ি। আর এতই যখন শ্বশুর বাড়ি আসতে ইচ্ছে করছিল তখন সামনে দিয়ে আসতে, এইভাবে আসার কোনো দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। সবার সামনে দিয়ে আসলে তো তোর সাথে আর দেখা করা হতো না, তাই না? সে তো 2 দিন পরেই দেখা করা যায়। আর প্রতিদিন কি তোমার ভূতে আসতো নাকি আমাকে দেখতে? আয়ান কিছু না বলে মৌকে পাশের দেওয়ালের সাথে চেপে ধরলো। আর এমন হুটহাট কাজে মৌ আবারও ভয় পেয়ে গেল। কখন থেকে তুই বকবক করেই যাচ্ছিস, একটু চুপ থাকতে পারিস না? দুষ্টুমি করে বলল, মোটেও না, আমার চুপ থাকতে ইচ্ছে করছে না। আমি বকবক করব, আমি কথা বলবো, চিৎকার করব। মৌয়ের কথা শুনে আয়ান হুট করে মৌয়ের গলায় মুখ গুজল। মৌ তো এমন করায় একদম ফ্রিজড হয়ে গেল, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এদিকে আয়ানকে ঠেলেও সরাতেও পারছে না, কারণ হাতে মেহেন্দি দেওয়া। আয়ানের নিঃশ্বাস মৌয়ের গলায় পড়ায় সে বারবার কেঁপে উঠছে। এদিকে কিছু বলতেও পারছে না, আবার আয়ানকে সরাতেও পারছে না। কি এক অবস্থায় সে পড়ে গেল। কিছুক্ষণ পর আয়ান মৌয়ের গলা থেকে মাথা ওঠালো। সে দেখলো মৌ চোখ বুজে আছে। সে আলতো করে মৌয়ের চোখে চুমু দিল। আয়ান সরে গেলে মৌ তার চোখ খুলে। কি হলো এখন, এবার কথা বল। মৌ আয়ানের কথায় কোনো জবাব দিল না। লজ্জায় সে তার মাথা নিচু করে আছে। আয়ান মৌয়ের এমন অবস্থা দেখে মুচকি হাসলো। তারপর মৌয়ের থুতনি ধরে তার মাথাটা উঁচু করলো। এখনই এমন লজ্জা? বাসর রাতে কি করবি তাহলে? আয়ানের এই কথাটা মৌয়ের লজ্জার পরিমাণ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সে আর কোনো উপায় না পেয়ে আয়ানের বুকে মাথা রাখলো, আর আয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। এভাবে বেশ কিছুক্ষণ দুজন এমনই ছিল। ধীরে ধীরে মৌ তার মাথাটা ওঠালো, আয়ানও তাকে ছেড়ে দিল। দুজনে এখনো চুপচাপ বসে আছে। বেশ কিছুক্ষণ পর আয়ান মুখ খুলল। আমি কখনো ভাবতেও পারিনি যে কাউকে এতটাই ভালোবেসে ফেলবো আমি। আমি নিজেও কখনো এমন চিন্তা করি না। জানিস, তোকে ছাড়া এই কয়টা দিন কেমন করে কেটেছে আমার। নিজেকে খুব একা লাগতো, কেমন যেন অসহায় লাগতো। তোকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করাটাও দায় হয়ে যায় আমার জন্য। এর জবাবে মৌ কিছু বলেনি, সে শুধু আয়ানকে জড়িয়ে ধরেছিল। এর মধ্যে হঠাৎ করে ছাদে দরজায় কে যেন নক করে। এতে তারা দুজনেই চমকে ওঠে। মৌ তাড়াতাড়ি নিজেকে আয়ানের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ভয়ে ভয়ে বলে, হাই আল্লাহ, এখন ছাদে কে আসলো? আমাদের একসাথে দেখে নিলে তো সব মান সম্মানের কিচ্ছু থাকবে না, সব শেষ। এক কাজ করো, তুমি এক সাইডে লুকিয়ে পড়ো, আমি দরজা খুলে সাথে সাথে বের হয়ে যে এসছে না তাকে নিয়ে নিচে চলে যাব। আয়ান মৌয়ের এসব কথা শুনে বলে, আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন? আমরা কি অপরিচিত কেউ নাকি? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী। সো এইভাবে দেখা করাই যায়, তাই না? কেউ কিছুই বলবে না। না না, তাও কিছু বলা যায় না। আমাকে নিয়ে এরা মজা করুক, আমি চাই না। তুমি জলদি লুকিয়ে পড়ো ও এক জায়গায় যাও। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, তুই রিল্যাক্স হ।
তারপর আয়ান গিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে থাকে আর মৌ গিয়ে দরজা খোলে। দরজা খুলে সে দেখে তার চাচি দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে মৌ কিছুটা ঘাবড়ে যায়। চাচি মৌকে ছাদে দেখে বলে যে, কি ব্যাপার, এখন একা একা ছাদে কি করিস? তেমন কিছু না, ওই একটু খোলা জায়গায় এসেছিলাম, ওইখানে অনেক মানুষ ভিড়ে তেমন যেন অস্বস্তি লাগছিল, তাই আর কি। ও, তো কাউকে তো বলে যেতে হয়, তোর এভাবে আশায় সবাই তোকে খুঁজছিল। আচ্ছা, এখন তো পেয়ে গিয়েছো, চলো নিচে যাওয়া যাক। হুম, চল। ছাদের থেকে চলে আসার পর মৌ যেন হাফ ছেড়ে বাঁচলো, কারণ আয়ানকে চাচি দেখেনি। ওইদিকে আয়ান সুযোগ বুঝে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে চলে যায়। চাচি আর মৌ রুমে এসে সবার সাথে দাঁড়ায়। মৌয়ের চাচি আম্মুকে উদ্দেশ্য করে বলে, দেখো ভাবি, তোমার মেয়ে ছাদে গিয়েছিল হাওয়া বাতাস খেতে। এদিকে মাহি আর আম্মুর মুখে এ কথা শুনে বলে, আরে আম্মু, মৌ আপু ছাদে একটা ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। মাহির এ কথা শুনে মৌ চোখ বড় করে ফেলল। সে ইশারা করে মাহিকে বলছে চুপ হয়ে যেতে, কিন্তু সে নিজের মতো বলেই যাচ্ছে। আম্মু জানো, ওই ভাইয়াটা না আমাকে চকলেট দিয়ে বলেছিল যে মৌ আপুকে ছাদে ডেকে নিয়ে যেতে। চাচি তো মাহিরের কথা শুনে পুরো কুচকিয়ে একবার মাহির দিকে তাকায়, আবার মৌয়ের দিকে তাকায়। মৌ তো লজ্জায় মাথা নিচু করে আছে। মনে মনে সে বলছে, যেটার ভয়ে ছিলাম সেটাই হলো, এবার সবাই আমার ইজ্জতের ফালুদা বানাই ছাড়বে। মহির বাচ্চা মহি, তোকে তোমার মন চাচ্ছে মেহেদির মধ্যে ছেড়ে দি। উফ, বলল, কিরে মৌ, মাহি কি বলছে? কে দেখা করতে এসেছিল? কই কই কেউ না তো চাচ্ছি, কে দেখা করতে আসবে? মধ্যে আবার মৌয়ের মামাতো বোন সীমা এসে বলল, মিথ্যা বলছিস কেন? আরে চাচি, আমি বলি, আয়ান ভাইয়া দেখা করতে এসেছিল। কথা শুনে সব একসাথে বলে উঠল। ও হো, এই কথা। বলল, আমাদের জামাই তো দেখছি বড়ই অধৈর্যবান পুরুষ, অধৈর্যবান মানুষ। পরশুই তো মন ভরে দেখতে পেত। আবার মামি যোগ দিল, আরে ধৈর্যবান কেন বলছেন? জামাই তো আমাদের হেভি রোমান্টিক মানুষ দেখেছি। আবার তালে তাল মিলালো। আমাদের দুলাভাই মৌকে কত ভালোবাসে দেখেছো? এতদিন কাছেই ছিল, শুধু এই কয়দিন আলাদা আছে, তাই দেখা করতে চলে এসেছে। এদের সব কথায় মৌ এত লজ্জা পেল যে সেখানে তার আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। তাই সে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। খাটে বসে সে আয়ানকে হাজারো গালি দিচ্ছে, সাথে মাহিকেও। কি দরকার ছিল এখানে আসার? 2 দিন না দেখলে কি এমন হয়ে যেত? এই জন্যই এখন সবার সামনে যেতেও লজ্জা করবে আমার। আবার এই মহিলাটাও চুপ থাকলো না, এভাবে বলার কোনো দরকার ছিল? গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সকাল থেকেই 3 বাড়িতে সেই রকম তোড়জোড় চলছে। একজন এই কাজ করছে আর একজন সেই কাজ করছে। 11টার দিকে অহনা আর মৌকে পার্লারে নিয়ে যাওয়া হলো। দুজনে একই পার্লার থেকে সাজবে, দুজনের শাড়ির রঙও একই, শুধু সাজটা ভিন্ন হবে। 1টার দিকে সাজানো শেষ হলে তারা কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। পুরো রাস্তা অহনা বেশ টেনশনে ছিল। সে নিজেও জানে না তার এত টেনশন কেন হচ্ছে। আজকে যদি এত টেনশন হয়, বিয়ের দিন কি যে হবে। আর মৌ তো বেশ টেনশন ফ্রি ছিল। কমিউনিটি সেন্টারে আসার পরপরই তারা নেমে যায় গাড়ি থেকে। তাদেরকে নিয়ে সোজা স্টেজে বসিয়ে দেয় মৌয়ের মামি। আয়ান আর মৌয়ের হলুদের স্টেজ একদম সামনাসামনি দিয়েছে। ফাহাদ আর অহনারও তেমনই। এইতে 4 জন লাভ বার্ডস এর বেশ সুবিধাই হলো। পুরোটা সময় তারা একে অপরকে দেখতে পাবে। অহনা আর মৌকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বাঙালি স্টাইলের শাড়ি পরানো হয়েছে তাদের, আর আর্টিফিশিয়াল ফুলের গয়না পরানো হয়েছে। আর আয়ান ঘিয়া রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে হলদেটে রঙের একটা কোটি পরেছে পাঞ্জাবের ওপর। আমার জানা মতে হয়তো এটাকে কোটি বলে, নট শিওর। আর ফাহাদ কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। দুজনকে দেখতে বেশ হ্যান্ডসাম লাগছে। সামনাসামনি বসে আছে আয়ান, মৌ আর ফাহাদ, অহনা। একে একে সবাই এসে বর আর কনের মুখে হালকা হলুদের ছোঁয়া দিচ্ছে আর মিষ্টি খাইয়ে দিচ্ছে। আয়ানের বেশ ভালো লাগছে এসব, কিন্তু আর ভালো লাগার মূল কারণ হলো সে মৌকে দেখতে পাচ্ছে। আয়ান আজকে একটু সুযোগ পেলেই মৌয়ের দিকে তাকাচ্ছে। আয়ান তো আজকে মৌকে দেখে ক্রাশ খেয়েছে। অবশ্য এমন হওয়ারই কথা, কারণ মৌকে আজ দেখাই যাচ্ছে এত সুন্দর। আয়ানের এমন চাহনি মৌকে বেশ লজ্জায় ফেলে দিচ্ছে, কারণ তার কয়েকজন কাজিন এসে তার কানে কানে আয়ানের এমন করে চেয়ে থাকা নিয়ে মজা করে অনেক কথা বলছে। এদিকে একটা ছেলে মৌয়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল, যদিও মৌ সেটা খেয়াল করেনি, কিন্তু আয়ান খেয়াল করেছিল। এতে তার প্রচন্ড রাগ উঠে যায়, কিন্তু সে কষ্টে রাগটা দমিয়ে দিয়েছে।
কারণ একে তো অনুষ্ঠান চলছে, তার উপর সেই ছেলেটা আয়ানের ফ্রেন্ডও। ছেলেটার নাম ইমন, আমেরিকায় থাকে সে। আয়ানের বিয়ে উপলক্ষে সে দেশে এসেছে, এখন সে আয়ানদের বাসাতেই রয়েছে। ইমন কেমন নজরে মৌকে দেখছে তা আয়ান ভালোই বুঝতে পারছে। আয়ান যে কিভাবে নিজের রাগটা কন্ট্রোল করেছে তা সে নিজেই জানে। তার এখন মনে হচ্ছে মৌকে কোথাও লুকিয়ে ফেললে হয়তো ভালো হতো। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, পুরো অনুষ্ঠানটাই বেশ ভালোভাবে কাটলো। মৌ আর রহনা আজকে অনেক হ্যাপি ছিল, তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবাই এখন যে যার মতো গল্প করছে। মৌ অহনার সাথে গল্প করছিল, হঠাৎ করে তার হাতটা একটু আঠা টাইপের লাগছিল। প্রথমে এর কারণ মনে না করতে পারলেও পরে ঠিকই কারণটা মনে আসলো। তার ছোট্ট একটা কাজিন তাকে মিষ্টি খাওয়াতে গিয়ে ভুলে তার হাতে ফেলে দিয়েছিল, তখন টিস্যু দিয়ে হাতটা মুছেছিল, কিন্তু এতে তো কোনো কাজই হয়নি, সে বুঝেছে। তাই হাত ধোয়ার জন্য ওয়াশরুমের দিকে গেল মৌ। বেসিনে হাত ধুচ্ছে মৌ, কিন্তু হঠাৎ করে ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সে ভাবলো যে হয়তো জেনারেটরে কোনো সমস্যা হয়েছে, কিন্তু এটা যে কেউ ইচ্ছে করে করেছে তা তো আর সে জানে না। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল ইলেকট্রিসিটি আসার অপেক্ষায়। হঠাৎ মৌয়ের মনে হলো কে যেন তার পিছে দাঁড়িয়ে আছে। মুহূর্তে সেই ব্যক্তিটা মৌয়ের কাছে এসে তার পিছন থেকে জড়িয়ে ধরলো। মৌ তো এতে খুব ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে ভাবে এটা আয়ান, তাই মৌ ওভাবে ঠায় দাঁড়িয়ে রইল। কিন্তু কিছুক্ষণ পর সেই ব্যক্তি মৌয়ের ঘাড়ে আলতো করে একটা চুমু দিল। এতে মৌয়ের প্রচন্ড অস্বস্তি লাগছে। সে ভাবতে লাগলো যে আয়ানের ছোঁয়া তো কোনোদিনও এমন অস্বস্তি লাগেনি, তাহলে আজকে এমন কেন লাগছে। সে কিছু বলতে যাবে তার আগেই সেই ব্যক্তিটি মৌকে ছেড়ে ওয়াশরুম থেকে চলে গেল। ব্যক্তিটি চলে যাওয়ার কিছুক্ষণ পরই ওয়াশরুমের লাইট জ্বলে উঠল। মৌ যেন স্বস্তি ফিরে পেল, কিন্তু মাথার মধ্যে তার একটা কথাই ঘুরপাক খাচ্ছে যে এই মানুষটা আয়ানই তো, নাকি অন্য কেউ। এসব ভাবতে ভাবতে সে ওয়াশরুম থেকে বের হয়ে অহনার কাছে গেল। অহনার সাথে কথা বলতে বলতে তার নজর আয়ানের উপর পড়ল, কিন্তু আয়ানের উপর চোখ পড়তেই তার মন ভয়ে কেঁপে উঠল। কারণ সে ওয়াশরুমে যাওয়ার আগে আয়ানকে যেভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছে, এখনও সেই একইভাবে দাঁড়িয়ে আছে সে। এ দেখে মৌয়ের মনে একটা প্রশ্ন এসছে। তাহলে কি আয়ান আসেনি সেখানে? অন্য কেউ এসেছিল? না না, অন্য কে আসবে? আয়ানই এসেছিল। মানুষ তো এইভাবে আবার দাঁড়িয়েও থাকতে পারে। হ্যাঁ, আমিও না অযথা উল্টাপাল্টা চিন্তা করছি। সন্ধ্যার মধ্যেই সবাই সবার বাসায় চলে গেল। মৌয়ের মাথায় এখনো সেই কথাই ঘুরছে। রাতে আয়ানের সাথে ফোনে কথা বলার সময় মৌ ভাবছিল যে তার এই সন্দেহের কথা সে দূর করবে, কিন্তু আয়ান তার আগেই ফোন রেখে দেয়, এই বলে যে আজকে ভালোভাবে না ঘুমালে চোখের নিচে কালি পড়ে যাবে, তখন আবার সাজ ভালো হবে না। পরের দিন অহনা আর মৌ সকাল সকাল পার্লারে চলে গেল, কারণ ব্রাইডাল মেকআপে অনেক সময় লাগে। তাদের সাথে মৌয়ের চাচিও গেল। দুপুর 12টার দিকে পার্লার থেকে সোজা কমিউনিটি হলে চলে আসলো তারা। বরপক্ষ দু পরিবার আগে থেকেই চলে এসেছিল। মৌকে বধূ বেশে দেখে আয়ানের তো পুরাই ঘায়েল হয়ে গেল। মৌকে আজ অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে। মারুন কালারের লেহেঙ্গায় তাকে কোনো অপ্সরার থেকে কম লাগছে না। অহনাও লেহেঙ্গা পরেছে, তার লেহেঙ্গার কালার হলো লাল। দুই বান্ধবীর খুব ইচ্ছে ছিল যে বিয়েতে তারা লেহেঙ্গা পরবে, তাদের সেই ইচ্ছে পূরণও হলো। অহনাকে দেখে ফাহাদ আরেক দশা ক্রাশ খেয়ে গেল। তার নজর যেন সরছেই না আহানার উপর থেকে। ফাহাদ আর আয়ানেরও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। দুজনেই গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। মৌ আর অহনা যে যার বরকে এক নজর দেখে নিল, কারণ তারা তো আর এখন সবার সামনে এইভাবে তাকিয়ে থাকতে পারবে না। সময় মতো বিয়ে পড়ানো হয়ে গেল তাদের। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি বাঁধল অহনার শ্বশুরবাড়ি রওনা হওয়ার সময়। কিছুতেই তার কান্না থামানো যাচ্ছে না, সে একাধারে কেঁদেই চলেছে। মৌ আর আয়ান তাকে হাজার লথা বুঝাচ্ছে, কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না। দাদি আর আম্মুও অহনার কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু তারাও বিফল হলো। শেষে আর কোনো উপায় না পেয়ে আয়ান আর আব্বু মিলে অহনাকে কান্নারত অবস্থাতেই গাড়িতে বসালো। অহনার কান্না দেখে দাদি আর আম্মুও কান্না করে দিতে পারে। এতক্ষণ তারা কান্না করছিল না, কারণ অহনা দেখলে আরো খারাপ লাগতো তার। কিন্তু বর্তমানে অহনার কান্না দেখে তারাও নিজেদের সামলাতে পারল না। এদিক দিয়ে মৌয়ের ভালো হয়েছে, সে কোনো প্রকার কান্নাই করেনি, কারণ সে তো আর নতুন করে শ্বশুর বাড়ি যাচ্ছে না। অবশ্য আব্বু আম্মু আর ভাইকে ছেড়ে আসার সময় তার একটু কষ্ট লাগছিল। বাসর ঘরে এক হাত ঘোমটা টেনে বসে আছে অহনা। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই তার কান্নার গতি কমতে থাকে। গাড়িতে থাকার সময়টুকু সে ফারহাতের সাথে একটুও কথা বলেনি।
ফাহাদ কথা বলার ট্রাইও করেনি, তখন কথা বলা সমীচীন মনে করেনি সে। অহনার মনে হাজারো চিন্তা উকি দিচ্ছে, খুব ভয় লাগছে তার। যদিও সে জানে ফাহাদ অনেক ভালো মানুষ, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ছুঁইবে না, তারপরও ভয় করছে। সে ভাবছে ফাহাদ যদি এমনটা না হয়, সে যদি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে টাচ করে তখন। এসব ভাবনাতে বিভোর ছিল অহনা। হঠাৎ দরজা খোলার আওয়াজে অহনার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ফাহাদ রুমে ঢুকে দরজা আটকে অহনার দিকে আগাতে থাকে। এ দেখে অহনার প্রাণ পাখি যেন উড়ে গেল। ফাহাদের আগানো দেখে সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল আর বলল, প্লিজ আমাকে টাচ করবেন না প্লিজ। দেখুন আজকেই বিয়ে হয়েছে, তার মানে এই না যে আজকে আমার উপর অধিকার দেখাবেন। প্লিজ প্লিজ আমাকে কিছু সময় দিন। অহনা এই বলে কিছুক্ষণ চোখ বন্ধ করেই চুপ করে থাকে। কিছু সময় যাওয়ার পর সে অনুভব করে ফাহাদ তার হাত ধরেছে। এতে সে চোখ খুলে রেগে জোরে চিল্লানি দিতে যাবে, তার আগেই ফাহাদ তার মুখ চেপে ধরে। ফাহাদ হাসতে হাসতে বলে, আরে আরে, আমি এমনিই তোমার হাত ধরেছিলাম, তাই বলে এভাবে চিল্লাবা তুমি? সবাই তো অন্য কিছু মনে করবে, এতটুকু বুঝো না? আমি হাত সরিয়ে দিচ্ছি, কিন্তু আর চিল্লানি ট্রাই করবে না, ওকে? অহনা চোখের ইশারায় বলে ওঠে। এরপর ফাহাদ অহনার মুখ থেকে হাত সরায়। এইভাবে ভয় পাওয়ার কি আছে? আমাকে কি তোমার অনেক খারাপ মানুষ মনে হয়? না আসলে তেমন কিছু না। আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাকে তোমার মতের বিরুদ্ধে কখনোই স্পর্শ করব না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি যেদিন চাইবে সেই দিনই আমাদের সম্পর্ককে আগাবো। অহনা জবাবে শুধু হুম বলেন। মনের মধ্যে এখন বড়ই শান্তি লাগছে তার। তুমি ড্রেস চেঞ্জ করে নাও। আচ্ছা। এদিকে মৌ রুমে এসে কিছুক্ষণ বসেছিল, কিন্তু আয়ান আসলো না দেখে সে বারান্দায় গিয়ে দাঁড়ালো। এই চিন্তা সেই চিন্তা ঘুরছে তার মাথায়। সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে অহনার জন্য। না জানি কি করছে এখন, যে কান্না করছিল কখন চুপ হয়েছে আল্লাহ জানে। বলে মৌ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চাঁদের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর সে খেয়াল করলো কেউ শাড়ির নিচ দিয়ে তার পেটে হালকা করে হাত বুলাচ্ছে। সে বুঝতে পারলো যে এটা আয়ানের কাজ। আয়ান মৌকে পিছন থেকে জড়িয়ে ধরে মৌয়ের কাঁধে থুতনি রেখে দাঁড়ালো। কি এত চিন্তা করছিলে তুই? কি আর চিন্তা করব, অহনার খুব চিন্তা হচ্ছিল। আমারও ওর চিন্তা হচ্ছে অনেক। চিন্তা হচ্ছে ওই যে ওই বাড়িতে মানিয়ে নিতে পারবে তো? আর ফাহাদ ভাই কি বুঝবে ওকে? চিন্তা করিস না এত, ফাহাদ অনেক ভালো ছেলে, ও অহনাকে বুঝবে। ঠিক বলেছো তুমি, কিন্তু অহনাকে কান্না করতে দেখে আমার তখন খুবই খারাপ লাগছিল, কারণ সবই ওর কাছে নতুন। আয়ান হাসির ছলে বলল, তুই কান্না করছিলি না কেন? আমি কেন কান্না করবো আজও? আমার কি নতুন বিয়ে হচ্ছে? আমার জন্য কি সবই নতুন নাকি? সেটা অবশ্য ঠিক, সবই নতুন, শুধু একটা জিনিস বাদে। অবাক হয়ে বলল, নতুন আবার কি? কেন, আমাদের বাসর রাত। কথাটা শুনে মৌ বেশ লজ্জা পেল। আবার আয়ান বলল, গতবার তো আমার ভুলের জন্য সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। সেদিনকার কথা মনে পড়লেই আমার অনেক গিল্টি ফিল হয়। আমি কি করে পারলাম তোকে মারতে? ওসব পুরনো কথা বাদ দাও প্লিজ। মৌকে তার দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা, আমাকে কি আমার ভুলের মাসুল দিতে দেবি? তোকে পুরোপুরি আমার করে পেতে চাই, দেবি আমাকে সেই অধিকার? জবাবে মৌ কিছু বলেনি, সে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এতে আয়ান তার জবাব পেয়ে যায়। সে মৌকে কোলে তুলে রুমে নিয়ে চলে আসে। আজকের রাত হয়ে যায় মৌ আর আয়ানের ভালোবাসার রাত। আর ফাহাদ আর অহনা রাত কাটায় গল্প করতে করতে। তারা সময় পার করে একে অপরকে জানতে। সকালের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ভেঙে যায় মৌয়ের। আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে আছে সে। খুব ভালো লাগছে এভাবে আয়ানের বুকে মাথা দিয়ে ঘুমোতে। মনে হচ্ছে এভাবেই ঘুমিয়ে থাকতে, কিন্তু এত সময় ঘুমোলে যে বাড়িতে আসা মেহমান ভালো চোখে দেখবে না তা সে ভালো করেই জানে। তাই মৌ উঠতে চাইল, কিন্তু আয়ান এমনভাবে শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে যে তার ওঠার কোনো উপায় নেই। মৌ আস্তে করে বলছে, এভাবে জড়িয়ে ধরেছে, কে বলবে যে মহারাজা ঘুমিয়ে আছে? কাউকে বলার দরকার নেই, হ্যাঁ? আমাকে ঘুমাতে দে, ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আয়ানের কথা শুনে মৌ অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল আয়ান ঘুমিয়ে আছে, কিন্তু তা তো নয়। মৌ অবাক স্বরে বলে, তুমি কখন জাগলে? চোখ বন্ধ রেখেই বলে, কিছুক্ষণ আগেই। আর তুই একটু চুপ থাকতো। আরে কিসের চুপ থাকবো? বউ মানুষ, এত দেরি করে ঘুম থেকে উঠলে বাড়িতে আসা মেহমান নানা কথা শোনাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা।
আর তুমি আরামসে ঘুমো, দেয়ার ইজ নো ডিস্টারবেন্স, বলেই মৌ শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে বের হয়ে মৌ ভেজা চুল নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়না থেকে বিছানায় ঘুমানো আয়নের উপর নজর পড়ল মৌয়ের। আহা, কি ঘুমটাই না ঘুমাচ্ছে, মন চাচ্ছে হয় এইভাবে ঘুমাই, না হয় এই ঘুমটাই নষ্ট করে দিই। যেহেতু আমি এখন ঘুমাতে পারছি না, তাই ঘুমটা নষ্ট করাই বেটার। এই বলে মৌ দাঁত কেলিয়ে হেসে দিল। তারপর সে আস্তে আস্তে আয়নের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর ভেজা চুল থেকে যে পানি পড়ছে তা আয়ানের মুখে ছিটিয়ে দিল। ব্যাস, পানির কয়েক ফোঁটা পড়ার সাথে সাথে আয়ানের ঘুম ভেঙে যায়। সে বিরক্তি নিয়ে চোখ খুলে দেখে মৌ তার সামনে দাঁড়িয়ে আছে। ভিজা চুলে শাড়ি পরিহিতা এক অপূর্ব সৌন্দর্যের অধিকারী লাগছে মৌকে দেখতে। মৌয়ের এই রূপ দেখে আয়ানের ঘুম আর চোখে থাকলো না। ঘুমকে দূরে ঠেলে দিয়ে সে এখন মৌকে দেখতে ব্যস্ত। সে এক নজরে দেখেই যাচ্ছে মৌকে। আর মৌ এটা বুঝতে পেরে লজ্জায় সেখান থেকে চলে যেতে চাইলে আয়ান তার হাত ধরে ফেলে আর নিজের ওপর ফেলে দেয় তাকে। আয়ান মৌয়ের সামনের চুল দুটো কানের পাশে গুজে দিয়ে নেশা ভরা কণ্ঠে বলে, সকাল সকাল এমন রূপে না আসলে কি হতো না তোর? সুন্দর ঘুমটাই তো নষ্ট করে দিলে তুই। আমি তোমার ঘুমটা নষ্ট করার জন্যই তো আহ্বান করেছি। আর কোনো ওয়ে কি নেই ঘুম নষ্ট করার? আর নেই, পানি ছিটানোর বেস্ট ওয়ে। কিন্তু যাই বলিস, এইভাবে ঘুম ভাঙানো আমার কাছে বেশ লাগলো। এক কাজ করবে, প্রতিদিন সকালে এভাবে আমার ঘুমটা ভাঙাবে প্লিজ। মৌ এটা শুনে নিজেকে আয়ানের কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিতে পারে। বাড়ি শখ কত, প্রতিদিন এইভাবে ঘুম ভাঙাবো? আমার তো আর কাজ নেই, তাই না? এক কাজ করো না, এক কাজ করবো না, প্রতিদিন এক মগ করে দরকার পড়লে এক বালতি পানি ঢালবো তোমার মুখের উপর ঘুম ভাঙার জন্য। আরে আরে, এমন করছিস কেন? আমি না তোর স্বামী, আমি যেভাবে চাইবো সেভাবেই আমার ঘুম ভাঙাবি, তাই না? না, পারলাম না। আর এখন উঠো, আমি নিচে গেলাম, দেখি কেউ উঠেছে নাকি। বলে মৌ মাথায় ঘোমটা দিয়ে নিচে চলে গেল। সে গিয়ে দেখলো এখনো কেউ বের হয়নি রুম থেকে। এখনো যেহেতু কেউ বের হয়নি রুম থেকে, তাহলে আমি একটু ওনার সাথে কথা বলে নিই। মৌ রুমে এসে দেখলো আয়ান এখনো শুয়ে আছে। এ দেখে সে কিছু না বলে ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল অহনাকে ফোন করতে। প্রথমবার রিং হওয়ায় ফোন ধরেনি অহনা। দ্বিতীয়বার রিং হওয়ার কিছুক্ষণ পরেই ফোন রিসিভ করে অহনা। ঘুম মিশ্রিত কণ্ঠে হ্যালো বলে ওঠে সে। মৌ শুনে বলে, কি ব্যাপার অহনা, এখনো উঠিসনি ঘুম থেকে? ফাদ ভাই কি কালকে ঘুমাতে দেয়নি নাকি? মৌয়ের এ কথা শুনে অহনা শোয়া থেকে উঠে বারান্দায় চলে গেল। তোর আউল ফাউল কথাবার্তা বন্ধ করতো, এমনি সকালের ঘুমটা ভেঙে দিলি। আর তুই যা মনে করছিস এমন কিচ্ছুই কালকে হয়নি, বুঝলি? সবাই কি আর তোর মতো নাকি? এই কথা শুনে মৌ আর কিছু বলতে পারে না। অহনা আবার বলে, তোরা দুজন তো কালকে রাতেই ঘুম আসেনি মনে হয়, তারপর এত তাড়াতাড়ি উঠলি কিভাবে? ওসব কথা বাদ দে তো, বজ্জাত মেয়ে একটা। তুই জলদি গিয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়ে দেখ, মেহমানদের সাথে পরিচয় হয়। সেটা তো আমি করবোই নে, এই আবার বলা লাগে নাকি? বাবা, মেয়ে তো দেখি সবই জানে। তা নয় তো কি? আচ্ছা যা, তাহলে পরে কথা বলছি। মৌ রুমে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। আয়ান এখনো শুয়ে আছে। এই অবস্থাতেই সে বলে, অহনা ঠিক আছে তো? একদম ঠিক। তা তুমি কখন উঠেছো বলো তো? আরে আরে, উঠছি তো, এমন করছিস কেন? আর কিছু না বলে সে নিচে চলে গেল। গিয়ে দেখলো প্রায় সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। এ দেখে মৌ রান্না গজরে সবার জন্য চা বানাতে চলে গেল। চা বানাতে বানাতে আয়ানও নিচে চলে আসলো। এসেই ওর কাজিনদের সঙ্গে আড্ডা দেওয়া শুরু করলো। বড়রা সব নিজেদের মতো কথাবার্তা বলছে। চা বানানো শেষে সবাইকে চা দিল মৌ। আয়ানের কাছে গিয়ে প্রথমে তাকে চা দিল, এরপর বাকি সবাইকে। এর মধ্যে ইমনও আছে। আয়ানের কিছু কাজিন আছে আয়ানেরই এজের, কিছু আছে তার থেকে ছোট। সবাই মৌয়ের হাতে বানানো চা খেয়ে মৌয়ের প্রশংসা করতে লাগলো। ইমনও মৌয়ের চা খেয়ে খুব ইমপ্রেস। সে বারবার মৌয়ের দিকে তাকাচ্ছে, এটা মৌও খেয়াল করেছে আর আয়ানও। ইমন এমনভাবে তাকানোতে মৌয়ের অনেক অস্বস্তি বোধ হতে লাগে। সে চলে যাবে, কিন্তু তার আগেই ইমন বলল, আরে মৌ, তুমি চলে যাচ্ছ কেন? আয়ান ইমনের এই কথা শুনে খুব রেগে গেল। সে রাগাতো স্বরে বলল, ইমন, তুই মৌকে নাম ধরে ডাকছিস কেন? ও তোর ভাবি হয়। কিছুই হবে না রে, মৌ তো এজের দিক থেকে আমার ছোট। ছোট তো কি হয়েছে? হ্যাঁ, সম্পর্কের দিক দিয়ে ও তোর ভাবি হয়, সো ওকে ভাবি বলে ডাকবি। ও সরি, আচ্ছা বাবি বলো ডাকবো তো। মৌ বাবি, আপনি আমাদের সাথে বসুন, কিছু কথাবার্তা বলি। স্বাভাবিকভাবেই বলে,
না ভাইয়া, থাক, আমি এখন বসতে পারবো না, আমার কিছু কাজ আছে। মৌয়ের কথা শুনে ইমনের আর কথা বাড়ালো না। দিনটা ভালো মতোই কাটলো সবার। পরের দিন একে একে সবাই যে যার বাসায় যাওয়া শুরু করলো। মেহমান বলতে এখন শুধু ইমনই আছে। সে প্ল্যানিং করেছে আরো 1 সপ্তাহ থাকবে দেশে। তার এই প্ল্যানিং শুনে আয়ান আর মৌ কারোরই ভালো লাগলো না। তারা কেউই চাচ্ছে না যে ইমন থাকুক, কিন্তু কিছুই করার নেই। আয়ান আজকে থেকে অফিসে যাওয়া শুরু করলো। তার মন একদমই মানছিল না মৌকে একা রেখে যেতে। যদিও বাসায় তার আম্মু আর দাদি আছে, তবুও মনের মধ্যে একটা ভয় থেকেই যায়। তাই অফিসে গিয়ে সে সুযোগ পেলেই মৌয়ের সাথে কথা বলছে। আয়ান মনে মনে ভাবে, এভাবে টেনশন করা যায় না। আজকেই বাসায় গিয়ে আমি ইমনকে চলে যেতে বলবো, এতে সে যা মনে করার করুক। আয়ান আবার অফিসের কাজে মন দিল। বিকালে মৌ ছাদে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই সে আম্মু আর দাদির সাথে গল্প করে আসলো। বিকালের পরিবেশটা উপভোগ করার জন্য সে ছাদে এসে দাঁড়ালো। কিছুক্ষণ পরেই আয়ানের ফোন আসলো। কি করিস তুই? তেমন কিছুই না, ছাদে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, ইমন কোথায়? এই প্রশ্নে স্পষ্ট উদ্বিগ্ন বুঝতে পারল মৌ। সে বলল, উনি রুমেই আছে, দুপুরের খাবার পর রুম থেকে বের হয়নি। ও ভালো। আচ্ছা, তুমি কোথায়, কখন আসবে? এই তো কেবল বের হলাম অফিস থেকে, আসছি আমি। ঠিক আছে, বলেই মৌ ফোন রেখে দিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে সে। হঠাৎ কেউ পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো। এতে মৌ প্রচন্ড ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো এটা আয়ান হতে পারে না, কারণ এত তাড়াতাড়ি অফিস থেকে আসা সম্ভব না। এই চিন্তা করে এক অজানা আতঙ্কে মৌয়ের বুক কেঁপে উঠল। পেছনে থাকা ব্যক্তিটাকে দেখার জন্য মৌ এক ঝটকায় সেই ব্যক্তিটার থেকে নিজেকে ছড়িয়ে নিল। সামনে দাঁড়ানো ব্যক্তিটাকে দেখে মৌয়ের ভয়ে কলিজা শুকিয়ে এলো, কারণ তার সামনে থাকা মানুষটা আর কেউ না বরং ইমন। ইমনকে নিয়ে তার যে ব্যাড ভাইবটা ছিল তা আজকে সত্য হলো। মৌ ঘৃণা ভরা দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে আছে। ইমন তা দেখে মৌকে বলল, আরে বেবি, এমন নজরে আমাকে দেখো না তো, আমি তো ঘায়েল হয়ে যাচ্ছি। রাগাতর স্বরে মৌ বলে, আপনার সাহস কি করে হয় আমাকে ছোঁয়ার? এত সাহসের কি আছে বেবি? আমার ইচ্ছে করছে তাই তোমাকে জড়িয়ে ধরেছি। আর এটা কি প্রথমবার নাকি যে তুমি এমন বিহেভ করছো? এ কথা শুনে অবাক হয়ে যায়। মানে কি বলতে চাইছেন আপনি? আরে হলুদের দিনের কথা কি তুমি বলে গিয়েছো? সেদিন তো আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। ইমনের কথা শুনে মৌ তো মনে হয় আকাশ থেকে পড়ল। সত্যিই সে ওই দিনকার ঘটনা ভুলে গিয়েছে। এক প্রকার জোর করেই ভুলে গেছে সেই ঘটনাটা। এইভাবে নিজেকে বুঝিয়েছে যে ওটা হয়তো আয়ানের ছিল, কিন্তু আজকে সে ভুল প্রমাণিত হলো। সেই মানুষটা আয়ান না বরং ইমন ছিল। মৌ ঘৃণা ভরা কণ্ঠে বলে, তার মানে আপনি সেদিন ওই জঘন্য কাজটা করেছিলেন? জঘন্যের কি দেখলে তুমি? আমেরিকায় তো এসব নর্মাল। এটা আপনার আমেরিকা না যে আপনি এইসব করবেন। আর আমি বিবাহিতা, আপনার বন্ধু স্ত্রী। এটা জানার পর আপনি কি করে পারলেন এমনটা করতে? ওসব বন্ধুর ওয়াইফ বাদ দাও তো। তোমাকে হলুদের দিন দেখি আমার তোমাকে অনেক পছন্দ হয়ে গিয়েছিল। তারপর থেকে আমার করে পেতে ইচ্ছে করে, তোমাকে তোমাকে ফিল করতে ইচ্ছে করে। ইমনের এসব ফালতু কথা শুনে মৌ নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। রাগে ইমনের গালে একটা চড় বসিয়ে দিল। এতে ইমন প্রচন্ড রেগে যায়। সে মৌয়ের একটা হাত ধরে ফেলে। হাতটাকে মৌয়ের পিঠনের দিকে পেঁচিয়ে দিয়ে ধরে সে। তোমার সাহস তো কম না, আমাকে থাপ্পড় মারলে তুমি। এর ফল তো বুক করতেই হবে তোমাকে। মৌ ব্যথায় কুকড়ে যাচ্ছে। সে আকুতি করে বলে, প্লিজ আমার হাত ছাড়ুন। না, আমি তোর হাতটা আজকে ছাড়বো না। তোকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আয়নকে সব বলে দিব। এরপর আপনার অবস্থার জন্য আপনি দায়ী থাকবেন। সে অবস্থায় তুমি থাকলে তো অ্যানকে কিছু বলবে? কিছু বলতে যাবে কিন্তু পারে না, কারণ ইমন তার মুখ চেপে ধরেছে। ইমন মৌকে কোলে তুলে নিয়ে যেতে যাবে, কিন্তু তার আগেই কেউ ইমনের নাক বরাবর জোরে একটা ঘুষি মারে। এতে সে টাল সামলাতে না পেরে পড়ে যায়। তার মৌকে ছাড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাকে কে মেরেছে দেখার জন্য চোখ তুলতেই সে দেখে আয়ান দাঁড়িয়ে আছে। মৌ আয়ানকে দেখে সাথে সাথে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আর খুব জোরে জোরে কান্না করতে থাকে। আয়ান একদিকে মৌকে সান্ত্বনা দিচ্ছে, আর একদিকে ইমনকে ইচ্ছা মতো গালি দিচ্ছে। তোর মুখের পাটা তো খুব বড় রে ইমন, তুই আমার ভালোবাসার দিকে খারাপ নজর দিচ্ছিস। ইমন বলে, আরে দোস্ত, তুই বল বুঝছিস, আমি তো মৌ বাবের ডাকে ছাদে আসি। এই কথাটাই বাকি ছিল আয়ানের রাগে ঘি ঢালার জন্য। সে মৌকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ইমনকে ইচ্ছা মতো মারতে থাকে। এমন মারা মারছে যে আর কিছুক্ষণ পর হয়তো সে মারা যাবে, এমনই অবস্থা তার।
মৌ তা বুঝতে পেরে আয়ানকে থামানোর চেষ্টা করে। সে কান্না করতে করতে বলে, আয়ন ছেড়ে ছেড়ে দাও প্লিজ, ও মারা যাবে তো। আয়ান ইমনকে মারতে মারতে বলে, মারা যাক, ওর মতো মানুষের দরকার কি বেঁচে থাকার? অ্যান্ড প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, পরে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হবে। মৌয়ের এ কথায় আয়ান ইমনকে ছেড়ে দেয়। ইমনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, উঠে দাঁড়ানোর শক্তি নেই তার। আয়ান ইমনের কলার ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে আসে। নিচে এসেই সে দাদি আর আম্মুকে জোরে জোরে ডাকতে থাকে। আয়ানের এমন ডাকে যেই যার রুম থেকে বেরিয়ে আসে। তাদেরকে দেখে আয়ান পুলিশের কাছে ফোন দিতে আসতে বলে। এদিকে মৌ কান্না করেই যাচ্ছে। তার কান্না দেখে দাদি আর আম্মু তার কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করে। মৌ কিছু বলতে পারে না। আয়ান রেগে বলে ওঠে, তোমরা ছিলে কোথায়? হ্যাঁ, এই বাড়িতে যে একটা পশু কারোর উপর ঝাঁপিয়ে পড়তো সেটা তো তোমরা জানতেই পারতে না। আয়ানের আম্মু অবাক হয়ে বলে, কি বলছিস তুই? তোমরা তো কিছুই জানো না। এই ইমন আজকে সুযোগ বুঝে মৌয়ের কাছে গিয়েছিল, আর আমি যদি সময় মতো না আসতাম না, তাহলে তো একটা অঘটন ঘটিয়ে যেতই আজকে। দাদি বলে, এসব কি যাতা বলছিস? ইবন এই কাজ করবে কেন? করবে কেন মানে? করার চেষ্টা করেছে। আমার তো হলুদের দিন থেকেই মৌয়ের ওপর ওর নজর ভালো লাগছিল না। আবার বিয়ের পরের দিনও ও কেমনভাবে মৌয়ের সাথে কথা বলছিল, এটা আমার একটুও ভালো লাগেনি। আজকে আমি ভেবেছিলাম যে অফিস থেকে এসেই ইমনকে চলে যেতে বলবো এখান থেকে, কিন্তু তার আগেই তো এসব কাণ্ড হয়ে গেল। বলে আয়ান ইমনের দিকে তাকালো। সে এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। মৌকে দাদি আর আম্মু মিলে সান্ত্বনা দিচ্ছে। মৌ কান্না থামিয়ে বলে ওঠে, শুধু আজকেই না, এর আগেও এমন করেছেন উনি। মৌয়ের এ কথায় আয়নের রাগ যেন আরো বেড়ে গেল। সে মৌকে প্রশ্ন করে, এর আগে কবে এমন হয়েছিল? আয়ানের এই প্রশ্ন শুনে মৌ হলুদের দিনের সব ঘটনা বলে। আয়ান তো এই শুনে খুব রেগে যায়। সে মৌকে ধমক দিয়ে বলে, আমাকে আগে বলিসনি কেন? আয়ানের ধমকে মৌ কেঁপে ওঠে। সে কাঁপা কণ্ঠে বলে, আমি জানতাম না যে ওটা তুমি ছিলে না। আমার প্রথমে একটু সন্দেহ ছিল, কিন্তু আজকে যখন উনি বললেন যে ওটা উনি ছিলেন, তখন আমার সন্দেহটা সত্যি রূপ নিল। এ বলেই মৌ আবার কান্না শুরু করে দেয়। এর মধ্যেই পুলিশ চলে আসে। তারা ইমনকে নিয়ে চলে যায় আর আয়ানকে রিপোর্ট ফাইল করার জন্য থানায় আসতে বলে। পুলিশের চলে যাওয়ার পর আয়ান মৌয়ের কাছে এসে তার মাথায় হাত বোলায়। মৌ তো এরপর আয়ানকে ধরে খুব কান্না শুরু করে দেয়। এত কান্না করিস না তো, আল্লাহর রহমতে কিছুই হয়নি, সময় মতো চলে এসেছিলাম আমি। আয়ানের কথা মৌয়ের কান পর্যন্ত পৌঁছেছে নাকি কে জানে। সে তার কান্না থামাতে পারল না। আয়ান আর কোনো উপায় না পেয়ে মৌকে কোলে করে রুমে এসে নিয়ে শুয়ে দেয় আর আম্মু এবং দাদিকে বলল, তোমরা দুজন ওর কাছেই থাকো, আমি থানা থেকে আসছি। দাদি বলে, আচ্ছা, সাবধানে যাবি, আর ময়ের চিন্তা করিস না, আমরা ওর খেয়াল রাখবো। আয়ান থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর আম্মু মৌকে একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয়। তাই মৌয়ের কান্না থেমে যায় আর সে গভীর ঘুমে তলিয়ে পড়ে। এই ঘটনার পর থেকে মৌ অনেক চুপচাপ হয়ে যায়। খুব প্রয়োজন ছাড়া সে রুম থেকে বেরোয় না, কারণ এই জায়গাটাই তার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বলে মনে হয়। আয়ান, আম্মু, দাদি সবাই সবসময় চেষ্টায় থাকে যে তাদের কোনো কাজের মাধ্যমে যাতে সেদিনকার ঘটনাটা মৌয়ের মনে না পড়ে। আয়ান মৌকে বাইরে ঘুরতে নিয়ে যায়। প্রতিদিনই তারা কোথাও না কোথাও যেত। একদিন রেস্টুরেন্টে যেত, তো একদিন পাশের পার্কে ঘুরতে যেত। আয়ান এসব করতো যাতে মৌ একটু হাসি খুশি থাকে। সে চাইতো মৌ আগের মতো দুষ্টুমি করুক, হাসি খুশি থাকুক। কিন্তু মৌয়ের আগের মতো কিছুই হলো না। প্রথম প্রথম ঘুমের মধ্যেও খারাপ স্বপ্ন দেখতো সে। অবশ্য কিছুদিন পরেই তা ঠিক হয়ে যায়। অহনা এসব শুনে মৌয়ের কাছে ছিল 4 দিনের মতো। সারাটা দিন তারা গল্প করত। অহনার জন্য মৌ কিছুটা ঠিক হয়ে যায়। 4 দিন পরেই অহনা নিজের বাসায় চলে যায়। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। মৌ এখন মানসিকভাবে সুস্থ হলেও বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে সে কিছুটা অসুস্থ। কয়েকদিন যাবৎ সে ভালোভাবে কিছু খেতে পারছে না। খাবার মুখের কাছে নিলেই গন্ধে বমি করে দেয়। আয়ান তো ভেবেছে মৌ মুখের রুচিই চলে গেছে। সে অবশ্য ডক্টরের কাছে নিয়েও যেতে চেয়েছিল, কিন্তু মৌ যায়নি। আজ সকাল থেকেই মৌয়ের বেশ খারাপ লাগছে শরীর। কোনো মতে নাস্তা বানিয়েছে আজকে সে। আয়ানকে অফিসের জন্য বিদায় দিয়ে রুমে এসে শুয়ে পড়ল মৌ। আম্মু আর দাদি জিজ্ঞাসা করলে সে বলে, এমনি একটু দুর্বল লাগছে। এদিকে আয়ান অফিসে এসে নিউজ পায় যে তার প্রমোশন হয়ে গেছে। এই খবর শুনে সে অনেক খুশি হয়। নিজের কেবিনে এসে নিজেই বলছে নিজেকে, এত বড় খুশির নিউজ মৌকে বলবো না ফোনে, বাসায় গিয়ে সারপ্রাইজ দেব।
আর এখন তাড়াতাড়ি আমি আমার বিজনেস শুরু করতে পারবো। এরপর আয়ান নিজের কাজে মনোযোগ দেয়। মৌ দুপুরের দিকে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠেই সে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 1টা বাজে, আমি এতক্ষণ ধরে ঘুমালাম, কেউ ডাকেনি আমাকে? এরপর মৌ উঠে সোজা রান্নাঘরের দিকে চলে যায়। গিয়ে দেখে আম্মু রান্না করছে আর দাদি ডাইনিং এ বসে কি যেন কাজ করছে। মৌ গিয়ে আম্মুকে বলে, আম্মু, আমাকে ডাকোনি কেন? ডাকবো কেন শুনি? শরীর খারাপ ছিল ওটাই ডাকিনি। কিসের শরীর খারাপ? ওসব কিছুই না, তুমি গিয়ে একটু বসো, বাকি কাজ আমি যা আছে আমি করছি। আরে বাকি আর কিচ্ছুই নেই, সব রান্না শেষ। আচ্ছা, তাহলে আমি সব গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে দে। মৌ ঠিকঠাক মতোই কাজ করছিল, কিন্তু হঠাৎ করে ওর মাথাটা হালকা ঘুরে সে পড়ে যেত যদি না পাশের রান্নাঘরের দেওয়ালটা ধরতো। এটা দেখে আম্মু এগিয়ে এসে ওকে ধরে। বললাম যে কাজ করার দরকার নেই, তাও তো আসলি কাজ করতে, দেখলি তো পড়ে যেতি এখন। মৌ কিছুই বলল না। এর মধ্যে দাদি চলে আসলো রান্নাঘরে। তিনি মৌকে বললেন ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসতে। মৌ সোফায় বসতে যাবে, কিন্তু তার আগেই অজ্ঞান হয়ে গেল আর সোফার উপর গিয়ে পড়ল। এই দেখে দাদি আর আম্মু তাড়াতাড়ি এগিয়ে মৌয়ের কাছে আসলো। মৌয়ের মুখে পানির ঝাপটা দিল দাদি, কিন্তু জ্ঞান ফিরল না। তাই আর দেরি না করে আম্মু ডক্টরের কাছে গিয়ে ফোন করলো। এদিকে আয়ান তো অফিস থেকে আসার সময় সবার পছন্দের খাবার কিনে নিল। মৌয়ের জন্য একটা সুন্দর শাড়ি নিল, কিন্তু বাসায় এসে সে অবাক হলো ওদের ফ্যামিলি ডক্টরকে দেখে। সে দেখলো ডক্টর আফজাল সোফায় বসে মৌয়ের চেক আপ করছে, আর পাশে আব্বু আম্মু আর তার দাদি দাঁড়িয়ে আছে। ডক্টরকে দেখে আয়ান সব ফেলে মৌয়ের কাছে ছুটে গেল। আফজাল আঙ্কেল, মৌয়ের কি হয়েছে? হয়েছে তো অনেক কিছুই, হবে অনেক কিছু। কি বলছেন আঙ্কেল? দোস্ত, তুই তো এখন আরো বুড়ো হয়ে যাবি, আইহেনের আব্বুকে উদ্দেশ্য করে বলল। ভাইজান একটু ভালোভাবে বলেন কি হয়েছে ওর। আঙ্কেল প্লিজ তাড়াতাড়ি বলেন, খুব টেনশন হচ্ছে। আরে কেউ বুঝছে না। আরে ভাই, তোমাদের ঘরে ছোট মেহমান আসছে, মা হবে। একথা শুনে সবাই খুশিতে আত্মহারা। আয়ানের তো খুশিতে চোখ দিয়ে পানি চলে এসেছে। এর মধ্যেই মৌয়ের জ্ঞান ফেরে। তার চোখে প্রথমেই আয়ানের উপর যায়। আয়ানকে কান্না করতে দেখে মৌ অবাক হয়ে যায়। আয়ান, তুমি কান্না করছো কেন? মারে, তুই এত বড় খুশির সংবাদ শোনালি আমাদের। আমার যে কি খুশি লাগছে, আমাকে বড় দাদি বলবে, কেউ খেলবে আমার সাথে। এই বলেই দাদি মৌয়ের কপালে একটা চুমু দেয়। আয়ান এসে বলে, উই আর গোনা বি প্যারেন্টস। কথা শুনে মৌয়ের খুব খুশি হলো। সে খুশিতে আয়ানকে জড়িয়ে ধরল। আশেপাশে যে মানুষ আছে সেটা তার খেয়ালই নেই। আফজাল আঙ্কেল শুকনো কাশি দিয়ে বললেন, পরে আরো সময় পাবে মা। এ কথা শুনে মৌ লজ্জায় আয়ানকে ছেড়ে দেয়, আর সবাই মুচকি হাসতে থাকে। হঠাৎ আয়ানের মনে আসলো সে তার প্রমোশনের কথা বলেইনি, তাই সে সবার উদ্দেশ্যে বলল, আজকে আমার প্রমোশন হয়েছে, এবার আমি আমার বিজনেসটা শুরু করতে পারবো। এ কথা শুনে সবার খুশির মাত্রা আরো বেড়ে গেল। আব্বু বলল, এই বাচ্চাটা আমাদের জন্য অনেক লাকি, কারণ একদিকে এই বাচ্চাটার আসার সংবাদ শুনলাম, আবার একদিকে তোর প্রমোশনের সংবাদ শুনলাম। সত্যি খুশি দ্বিগুণ হয়ে গেল। এরপর আম্মু এসে সবাইকে মিষ্টি মুখ করালো। এভাবেই কেটে যেতে থাকলো সময়। 2 সপ্তাহ পরে মৌকে চেক আপের জন্য ডক্টরের কাছে নিয়ে যেত আয়ান। কখনো সে বিজি থাকলে অহনা নিয়ে যেত। সব চেক আপ ফাহাদের হসপিটালেই করানো হচ্ছে। প্রেগনেন্সির 3rd মান্থে মৌ জানতে পারলো যে তার প্রেগনেন্সিতে বেশ কিছু কমপ্লিকেশনস আছে। সেদিন সে একাই চেক আপ করাতে গিয়েছিল, কারণ আয়ানের মিটিং ছিল আর অহনার শ্বশুরবাড়িতে মেহমান এসেছিল। কমপ্লিকেশনের কথা শুনে মৌ খুব ভয় পেয়ে যায়। ডক্টরের সাথে কথা বলে অবশ্য কিছুটা টেনশন ফ্রি হয়েছিল, কারণ ডক্টর বলেছিল মৌ যদি সবকিছু মেনে চলে, নিজের পুরোপুরি খেয়াল রাখে, তাহলে আল্লাহর রহমতে সবকিছু ঠিক হয়ে যাবে। মৌ বাসার কাউকে তার প্রবলেমের কথা কিছু বলল না, কারণ সবার অনেক টেনশন করবে। সে সম্পূর্ণ নিজের খেয়াল রাখছে, ভালো মতো খাবার খাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করছে। নিজের মধ্যে একটা অস্তিত্বকে অনুভব করতে পেরে মৌয়ের আলাদা এক রকমের সুখ অনুভূত হচ্ছে। মা হওয়ার যে একটা সৌখ্যকর আলাদা অনুভূতি আছে তা মৌ উপলব্ধি করতে পারছে। সে এখন একটা বিষয়কে গুরুত্ব দিচ্ছে, যা কিছুই হয়ে যাক সেই বাচ্চাকে কিচ্ছু হতে দিতে পারবে না। কষ্ট সহ্য করে হলেও তাদের বাচ্চাকে পৃথিবীর আলো দেখাবে। আয়ান আম্মু দাদি নিজেদের সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাচ্ছে যাতে মৌয়ের কোনো কষ্ট না হয়। মৌয়ের প্রেগনেন্সির এখন প্রায় 7.5 মাস চলছে।
এই 7.5 মাসে অনেক কিছু বদলেছে। মৌয়ের পেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বড় হয়েছে, তার নড়াচড়া আগের থেকে একটু কমে গিয়েছে। আয়ান মৌয়ের সুবিধার জন্য তাদের রুম শিফট করে নিচে এনেছে, এতে করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না, এতে রিস্ক কম। অবশ্য মৌ প্রতিদিনই ছাদে যায়, প্রতিদিন ছাদে যাওয়া তার একটা রুটিন হয়ে গিয়েছে। কেউ না কেউ তার সাথে ছাদে যায়। বিকেলের প্রকৃতি তার অনেক ভালো লাগে এবং সে মনে করেছে এই অভ্যেসটা হয়তো বেবির হেলথের জন্য বেশ ভালো। আজকেও তার ব্যতিক্রম হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ বসে সে। এরপর আম্মুর রুমের দিকে গিয়ে দেখলো তিনি ঘুমিয়ে আছেন। দাদুর রুমে গিয়েও দেখলো একই জিনিস। তাই সে ভাবলো একা একাই ছাদে যাবে। কিছুই ভালো লাগছে না তার আজকে। অজানা এক কারণে সকাল থেকেই মনের মধ্যে কেমন যেন লাগছে। তাই সে ভাবলো হয়তো কিছুক্ষণ ছাদে গিয়ে খোলামেলা পরিবেশে কিছুক্ষণ থাকলে সবটা ঠিক হয়ে যাবে। তাই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবৎ সে ছাদেই সময় কাটালো। আসরের নামাজ পড়ার কিছুক্ষণ পরে সে নিচে আসার জন্য সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু নিচে আসার 4টা সিঁড়ি আগেই ঘটল বিপদ। কিভাবে যেন হঠাৎ করে মুয়ের পা স্লিপ কাটলো আর সে সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। সিঁড়ির রেলিং ধরেছিল, কিন্তু তাও লাভ হলো না। পড়ার সাথে সাথেই সে এক গগন বিদারে চিৎকার দিল। সে নিচে উপুর হয়ে পড়েনি, পড়েছে এক পাশ হয়ে। তাই ডাইরেক্ট পেটের সামনে ব্যথা লাগেনি, ব্যথা লেগেছে পেটের একটা সাইডে। মৌয়ের চিৎকার শুনে যে যার রুম থেকে ছুটে চলে আসলো। দুজনই নামাজ পড়ছিল। আম্মু আর দাদি রুম থেকে বের হয়ে যা দেখলো তাতে ওনারা কেউই প্রস্তুত ছিল না। তারা দেখলো মৌ পেটে হাত দিয়ে কান্না করে যাচ্ছে। ওনারা তাড়াতাড়ি মৌয়ের কাছে এলো। এর মধ্যে আয়ানও অফিস থেকে চলে আসলো। সে অনেকদিন যাবৎ মাগরিবের আগেই বাসায় চলে আসে। আয়ান বাসায় ঢুকেই মৌকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি মৌয়ের কাছে গিয়ে তাকে কোলে তুলে নিল। কোলে নেওয়ার সময় অবশ্য অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এই অবস্থায় মৌকে তো হেঁটে যেতে দেওয়া যায় না। আয়ান মৌকে কোলে নিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিল। আম্মু আর দাদিও তার পিছে পিছে আসলো। এদিকে মৌ ব্যথা, চিৎকার আর কান্না করেই যাচ্ছে। আয়ান তাড়াতাড়ি গিয়ে পিছনের সিটে মৌকে শুয়ে দিল, আর পিছনের সিটে বসলো আম্মু, আর সামনে দাদি আর আয়ান। মৌ কান্নার জন্য কথাও বলতে পারছে না, কিন্তু সে মনে মনে দোয়া দরুদ পড়ে যাচ্ছে আর আল্লাহকে ডেকে যাচ্ছে যাতে এই বেবিটার কিছু না হয়। আয়ান গাড়ি স্টার্ট দেওয়ার আগে ফাহাদকে ফোন করলো। হ্যালো ফাহাদ, একটা সমস্যায় পড়ে গিয়েছে। কি সমস্যা আয়ান? আমি বাসায় এসে দেখি যে মৌ সিঁড়ির কাছে পড়ে আছে, ব্যথায় চিৎকার করছে সে। আমি তাড়াতাড়ি তোমাদের হসপিটাল নিয়ে আসছি। ফাহান উদ্বিগ্ন কণ্ঠে বলল, আয়ান তুমি চিন্তা করো না, মৌ ভাবিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আসো। আমি ডক্টরকে বলে ওটি রেডি করছি। আয়ান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মৌয়ের কান্নার গতি বেড়েই যাচ্ছে। দাদি মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার দোয়া দরুদ পড়ছে। এদিকে আম্মুও দোয়া দরুদ পড়ছে। কিছুক্ষণের মধ্যেই আয়ানরা হসপিটালে পৌঁছে গেল। হসপিটালে পৌঁছে সে মৌকে কোলে করে স্ট্রেচারে শুয়ে দিল। নার্সরা মৌকে তাড়াতাড়ি ওটির দিকে নিয়ে গেল। পিছে পিছে আয়ান, দাদি আর আম্মু আসছে। মৌকে অপারেশনের জন্য নিয়ে গেল। ইতোপূর্বে অহনাও হসপিটালে পৌঁছে গিয়েছে। ফাহাদ মৌয়ের খবর জানার সাথে সাথেই অহনাকে ফোন দিয়ে হসপিটালে আসতে বলে। আয়ান মৌয়ের কথা কাউকে জানায়নি। টেনশনে সে ভুলেই গিয়েছিল সবাইকে ফোন করে এই অ্যাক্সিডেন্টের কথা বলতে হবে। তাই অহনা ফোন দিয়ে মৌয়ের পুরো পরিবার আর তার আব্বুকে হসপিটালে আসতে বলে। অহনা এক নজরে আয়ানের দিকে তাকালো। আয়ানকে এখন বিধ্বস্ত লাগছে দেখতে। চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে সে কিছুক্ষণ বাদে বাদেই কান্না করে দেবে। এদিকে আম্মু নিঃশব্দে কান্না করে যাচ্ছে, কিন্তু এদিক দিয়ে দাদি বেশ শক্ত আছেন। তিনি সবার সামনে কান্না করেন না, কারণ এ ধরনের কঠিন পরিস্থিতিতে যদি তিনি নিজেকে সামলাতে না পারেন তাহলে ছোটদের কে সামলাবে। অহনা গিয়ে তার আম্মুর পাশে বসলো। ওর দাদি আয়ানের কাছে গেল। আয়ান একভাবে ওটির দরজার দিকে চেয়ে আছে। দাদি আয়ানের কাঁধে হাত রাখলো। আয়ান কারোর উপস্থিতি বুঝতে পেরে সামনে ঘুরে দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। দাদি, আমার খুব টেনশন হচ্ছে। এত টেনশন নিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না দাদি। আরে কিছুই হবে না ইনশাল্লাহ, তুই নিজেকে সামলা। এর মধ্যে বাকি সবাই চলে আসলো। মৌয়ের আম্মুর তো এই সংবাদ শোনার পর থেকে কান্না থামানো যাচ্ছে না। কিছুক্ষণ বাদে একজন ডক্টর বেরিয়ে এলো ওটি থেকে। আয়ান ওনাকে দেখে তাড়াতাড়ি গেল ওনার কাছে, গিয়ে জিজ্ঞাসা করলো, ডক্টর, মৌয়ের কি অবস্থা? এখনো কিছু বলা যাচ্ছে না, এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো
তারপর আবার ওনার বেশ কিছু কমপ্লিকেশনসও আছে। কমপ্লিকেশনস? মৌ তো আমাকে কিছু বলেনি এ ব্যাপারে। উনি কাউকে কিছু বলতে চাচ্ছিলেন না। যাই হোক, আপনারা সবাই দোয়া করুন। অবস্থা ধীরে ধীরে ক্রিটিক্যাল হচ্ছে। মা আর বাচ্চা দুজনেরই জীবনের রিস্ক আছে। এই বলে ডক্টর চলে গেলেন ভেতরে। এদিকে এই খবর শুনে সবার মনে আরো টেনশন কাজ করছে। আয়ানের তো এই কথা শুনে মনে হচ্ছে পুরো দুনিয়াটা ঘুরেই গেল। সে নিজেকে সামলানোর থেকে বেশি চেয়ারে বসে পড়ল আর আল্লাহর কাছে দোয়া করছে। আয়ান টেনশন করতে করতে মনে হয় শেষই হয়ে যাবে। আরও তার আম্মু আর শাশুড়ি মায়ের কান্না আর টেনশনের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। এদিকে ডক্টররাও কিছু বলছে না। বেশ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ কানে ভাসলো আয়ানের। এই কান্নাটা শুনে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করলো আয়ান। সবার মুখেই হাসি ফুটে উঠল, কিন্তু এই হাসি যে বেশিক্ষণের না তা তারা জানতো না। কিছুক্ষণ পর একজন নার্স বের হয়ে এলো ওটি থেকে। নার্সকে দেখে আয়ান দ্রুত পায়ে নার্সের কাছে গিয়ে দাঁড়ালো। নার্স আয়ানকে দেখে বলল, কংগ্রাচুলেশন, আপনার ছেলে হয়েছে। আয়ান আর বাকি সবাই একথা শুনে অনেক খুশি হলো। তারা সবাই ভাবলো দুশ্চিন্তার প্রহর হয়তো শেষ হয়েছে, কিন্তু আসলে তা হয়নি। আয়ান নার্সকে জিজ্ঞাসা করলো, নার্স, বেবি কেমন আছে? আর মৌ? নার্স এই কথার জবাবে গম্ভীর মুখে বলল, কিছুক্ষণ পর ডাক্তার আসবে, ওনার কাছ থেকে শুনে নিবেন সব। বলে নার্স চলে গেল সেখান থেকে। কিন্তু আয়ান আর বাকি সবাইকে আর এক দুশ্চিন্তায় ফেলে রেখে গেল। বেশ কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে এলেন। সবার উদ্দেশ্যে তিনি বললেন, পেশেন্টের হাজব্যান্ডকে আমার সাথে আসুন। ডক্টরের কথা শুনে আয়ান এগিয়ে গেল ডক্টরের কাছে। ডক্টর আয়ানকে দেখে বললেন, আমার কেবিনে আসুন আমার সাথে। এরপর আয়ান ডক্টরের পেছন তার কেবিনে গেলেন। যাওয়ার পথে আয়ানের টেনশনে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আয়ান আর ডক্টর বসে আছে। কিছুক্ষণ পর ডক্টর বলে উঠলেন, আমি জানি আপনার ছেলে হওয়ার কথা শুনে আপনি অনেক খুশি হয়েছেন, কিন্তু কিছু কথা এই খুশিটাকে হয়তো বেশিক্ষণ রাখবে না। ডক্টরের এই কথা শুনে আয়ানের চিন্তা আরো কয়েক গুণ বেড়ে গেল। সে চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো, কি ডক্টর? আপনি তো জানেনই আপনার ওয়াইফের 7.5 মাস চলছিল। এর মধ্যে অ্যাক্সিডেন্টটা হওয়ায় বাচ্চার জীবন বাঁচাতে ডেলিভারি করতে হয়। যেহেতু বেবিটা 7.5 মাস চলছিল, তার মানে বেবিটার প্রিম্যাচুয়ার ডেলিভারি হয়েছেই বলা যায়। প্রিম্যাচুয়ার হওয়ায় ওর লাইফের এখনও কোনো সিউরিটি দেওয়া যাচ্ছে না। এই জন্য ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে। এখন আল্লাহর কাছে দোয়া করুন যাতে বেবিটার লাইফ সেভ হয়। এই কথা শুনে আয়ানের মনে হচ্ছিল পুরো পৃথিবী হয়তো থমকে গিয়েছে। তাদের প্রথম সন্তান এভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। আয়ানের কেন যেন মনে হচ্ছে হয়তো মৌকে নিয়ে খবরটাও ভালো হবে না। তারপর সে সাহস জুগিয়ে ডক্টরকে মৌয়ের কথা জিজ্ঞাসা করলো। ডক্টর, মৌ ঠিক আছে তো? আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে আপনাকে আপনার ওয়াইফের কথাটা কিভাবে বলবো। আয়ান ভয় নিয়ে বলল, সিরিয়াস কিছু ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার ওয়াইফ আর দ্বিতীয়বার মা হতে পারবে না। এই কথা শোনার জন্য আয়ান মোটেও প্রস্তুত ছিল না। তার মাথায় একটা কথাই ঘুরছে, মৌ এ নিউজ চললে কেমন রিয়াক্ট করবে। ডক্টর আবারও বলল, বাচ্চা পেটে থাকার সময় এমন অ্যাক্সিডেন্ট করায় ইন্টারনাল কিছু ইনজুরি হয়েছে। এই জন্য তিনি দ্বিতীয়বার আর মা হতে পারবেন না। আর এখন পর্যন্ত ওনার ব্লিডিং বন্ধ হয়নি। আর আপনি হয়তো জানেন, অনেকেরই ব্লিডিং বন্ধ না হওয়ার কারণে তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়। এটুকু বলে ডক্টর মাথা নিচু করে সেখান থেকে উঠে চলে গেলেন। আর আয়ান সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। আর তার শরীর যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। মৌয়ের কিছু হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? আর তাদের সন্তান? মনে হচ্ছে সব খারাপ কিছু তার সাথেই ঘটছে। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। তার ইচ্ছা করছে গলা ফাটিয়ে কান্না করতে, কিছু বলতে, কিন্তু বলে না, ছেলেদের এমন কাঁদতে নেই। আল্লাহ, এমন শাস্তি কেন দিচ্ছ আমাকে? আমার কলেজেটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। ওদের দুজনের কিছু হয়ে গেলে আমি কে নিয়ে বাঁচব? আল্লাহ, তুমি ওদেরকে সুস্থ করে দাও। এই বলে আয়ান হাউমাউ করে কেঁদে উঠল। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেল। সে পেছন ঘুরে দেখে দাদি দাঁড়িয়ে আছে। আয়ান দেখলো ওনার চোখও ভেজা, তার মানে দাদিও কান্না করছে। এতক্ষণ শক্ত থাকা মানুষটাও আর পারল না শক্ত থাকতে। আয়ান তার দাদিকে জড়িয়ে ধরে আবারও কান্না করতে থাকে। দাদি, আমি কি করে বাঁচবো বলো? চিন্তা করিস না, আল্লাহ সব ঠিক করে দিবেন। ডক্টর আমাদের সব বলেছে। তুই এক কাজ কর,
এখন এশার নামাজ পড়ে আল্লাহর কাছে তোদের বাচ্চা আর মোয়ের সুস্থতা কামনা কর। আয়ান এই কথা শুনে তাড়াতাড়ি কেবিন থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিল। গিয়ে দেখলো মাহতাব, মৌ এর আব্বু আর তার আব্বুও নামাজ দিয়েছে। নামাজ শেষে যে যার মতো দোয়া করছে। রুমের বাইরে থেকে আয়ান তার সন্তানকে দেখছে। কিছুক্ষণ আগে সবাই দেখছিল। পরে আয়ান মাহতাবকে বলে সে সবাইকে নিয়ে চলে যেতে। সে কিছুক্ষণ তার ছেলেকে মন ভরে দেখবে। আইনের এখন ইচ্ছা করছে নিষ্পাপ এই শিশুটিকে আলতো করে একটু ছুঁয়ে দিতে, কিন্তু আফসোস সে পারছে না। কিছুক্ষণ পর অহনা আয়ানের কাছে হাসি মুখে এসে বলল, ভাইয়া আল্লাহর রহমতে মৌ এখন সম্পূর্ণ সুস্থ। অহনার এই কথা শুনে আয়ান তাড়াতাড়ি ছুটে গেল মৌকে দেখতে। মৌকে যে রুমে শিফট করা হয়েছে সে রুমে গিয়ে দেখে মৌ শুয়ে আছে। রুমের বাইরে সবাই অপেক্ষা করছে কখন তারা মৌয়ের সাথে দেখা করবে। মৌয়ের জ্ঞান ফেরার পর সে ডক্টরকে বলে যে আয়ানের সাথে সে দেখা করবে। আয়ান গিয়ে মৌয়ের পাশে বসে। মৌ আলতো করে চোখ খুলে দেখে যে আয়ান বসে আছে তার পাশে। সে আয়ানকে জিজ্ঞাসা করে, আমাদের বেবি কেমন আছে? আমাদের ছোট বেবিটা সুস্থ আছে। তুই আর কোনো কথা বলিস না তো, একদম সুস্থ হয়ে না আগে। বেবি সুস্থ থাকলে ডাক্তাররা আমার কাছে দিচ্ছে না কেন ওকে? আয়ান আমতা আমতা করে বলল, আরে তুই তো অসুস্থ, তাই তোর কাছে বেবি দেয়নি। মিথ্যে কথা। আমাকে দয়া করে সত্যি কথাটা বলো প্লিজ। আমি কোনো মিথ্যে কথা শুনতে চাই না। আয়ান মৌয়ের কথা শুনে মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি যা বলবো তা শোনার পর তুই শান্ত থাকবি, ওকে? ওকে। আমাদের বেবির অবস্থা খুব একটা ভালো না, কারণ নির্দিষ্ট সময়ের 2.5 মাস আগে ও জন্ম নিয়েছে। তাই বেশ কিছু জটিলতা আছে। এখন ওকে ইনকিউবেটরে রাখা হয়েছে, বাকি আল্লাহ ভরসা। মৌ এসব শুনে চুপ হয়ে যায়। তার গলা দিয়ে যেন কোনো আওয়াজই বের হতে চাচ্ছে না। তার সন্তানের এমন অবস্থা। হঠাৎ করে মৌ আয়ানকে বলে, আমি আমার বেবিকে দেখতে চাই প্লিজ। এখন না, তুই এখনো পুরোপুরি সুস্থ না। আমি সুস্থ আছি। আমি আমার বাচ্চাকে দেখতে চাই, মানে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ডক্টরকে বলছি। এরপর আয়ান গিয়ে ডক্টরকে এই কথা বলে। ডক্টর তো প্রথমে রাজি হচ্ছিল না। আয়ানের জোরাজোরিতে রাজি হয়ে যায়। অবশেষে মৌকে একটা হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো বেবির কাছে। সে রুমে বাইরে থেকে একাধানে তাকিয়ে আছে তার বাচ্চার দিকে। মৌয়ের খুব ইচ্ছা করছে তাদের বেবিটাকে কোলে নিতে, কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক ছিল না। তাই চাইলেও সে পারছে না এমন করতে। মৌয়ের চোখ দিয়ে নীরবে জল পড়ছে। আয়ান এটা দেখছে ঠিকই, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ সে জানে এখন যদি ওকে সান্ত্বনা দিতে যাওয়া হয় বা কিছু বলা হয় তাহলে সে হাউমাউ করে কান্না করে উঠবে। তাই আয়ান চুপ করে আছে। প্রায় 1 মাস হয়ে গেছে। এখন সবকিছু মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। আয়ান আর মৌ আজকে তাদের বেবিকে বাসায় নিয়ে যাবে। তাদের বেবির নাম রাখা হয়েছে মায়ান। এই নামটা অবশ্য অহনা রেখেছে আয়ান আর মৌয়ের নামের সাথে মিলিয়ে। প্রথম দিকে মায়ানের বেশ কিছু অসুস্থতা ধরা পড়েছিল, কিন্তু এখন সে বেশ সুস্থ। আয়ান আর মৌ বাইরে দাঁড়িয়ে আছে। তারা অপেক্ষা করছে নার্স কখন এসে মায়ানকে কোলে দিয়ে যাবে। কিছুক্ষণ পর নার্স তোয়ালেতে জড়ানো অবস্থায় মায়ানকে নিয়ে এসে মৌয়ের কোলে দিল। মায়ানকে কোলে নেওয়ার পর মৌয়ের এক আজব ধরনের অনুভূতি হচ্ছে। এই প্রথম সে তার বাচ্চাকে কোলে নিয়েছে। এই প্রথম মায়ানের ছোট ছোট হাত পা ধরেছে। মৌ তো খুশিতে কান্না করে দিল। আয়ান দেখে বলল, কিরে কাঁদছিস কেন? মৌ ভেঙচি কেটে বলল, কাঁদবো না তো কি করবো? একটা মাস পর আমার বাচ্চাকে কোলে নিতে পেরেছি আমি। আমার কোলে দে ওকে। কতক্ষণ ধরে তুই কোলে নিয়ে থাকবি ওকে? পাশে যে ওর আব্বু দাঁড়িয়ে আছে, তার কি খেয়াল কি আছে তোর? হ্যাঁ। মৌ খানিকটা হেসে আয়ানের কোলে দেয় মায়ানকে। আয়ান কোলে নেওয়ার পর আলতো হাতে হাত পা ছুঁয়ে দিচ্ছে বাচ্চাটার। মৌ দেখেছিস ওর হাত পাগুলো কিরকম নরম? আমার তো ভয় হচ্ছে যে আমার হাত থেকে এবার না পড়ে যায় ও। এমনই মনে হয়, কিন্তু কিছুক্ষণ কোলে রাখলেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আজকে কি বাসায় যাবে না নাকি? কিছুক্ষণ পর সবাই ফোন দেওয়া শুরু করে দিয়ে কথা বলবে। চল। বাসায় এসে মায়ানকে দেখে সবার মধ্যে খুশির আমেজ বয়ে যায়। একে একে সবাই কোলে নিচ্ছে মায়ানকে। অহনার কোলে আসার পর তো সে আর কারো কোলেই মায়ানকে যেতে দিবে না। এতক্ষণ মায়ান কান্না করলেও অহনার কোলে আসার পর সে চুপ হয়ে যায়। ফাহাদ অনেকক্ষণ ধরে মায়ানকে কোলে নিতে যাচ্ছে, কিন্তু অহনা দিচ্ছেই না। ফাহাদ গিয়ে অহনার কানে কানে বলল, আরে আরে, নিজের বাচ্চাকে এভাবে কোলে করে রেখেছো, বুঝছো? এখন আপাতত ওর ফুপার কোলে একটু দাও।
ফাহাদের একথা শুনে অহনা একটা ভেঙচি কেটে মায়ানকে ফাহাদের কোলে দিয়ে দিল। মায়ানকে কোলে নিয়ে ফাহাদ অহনাকে বলল, শোনো, খুব শীঘ্রই কিন্তু আমি এমন একটা বেবি চাই। মায়ানের খেলার সাথীকে তো আনতে হবে না? ফাহাদের এই কথা শুনে অহনা এবার বেশ লজ্জা পেল। এভাবে দেখতে দেখতে কেটে গেল 4টা বছর। মায়ান এখন 4 বছরের হয়ে গেছে, আর অহনা এবং ফাহাদের 2টা বেবি হয়েছে। প্রথম বেবি হয়েছে মেয়ে আর দ্বিতীয় বেবি হয়েছে ছেলে। দুজনের বয়সের পার্থক্য 1 বছরের। মেয়ের নাম ফারিয়া আর ছেলের নাম অর্ণব। এই দুজনের সাথে মায়ানের বেশ ভাব। একসাথে হলে তারা একে অপরের ছাড়া থাকে না। আজকে অহনা, ফাহাদ, ফারিয়া, অর্ণব আসবে আয়ানদের বাসায়। মৌ তাদেরকে দাওয়াত দিয়েছে লাঞ্চে। উদ্দেশ্য একসাথে আড্ডা দেওয়া। সকালে মায়ানকে গোসল করিয়ে দিয়ে রেডি করাচ্ছে মৌ, আর আয়ান কাঠে শুয়ে শুয়ে ফোন টিপছে। হঠাৎ মায়ান বলে ওঠে, আমার কেন বাইবার নেই কেন ম্যাম? মায়ানের এ কথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। তার মনে পড়ে যায় 4 বছর আগেকার সেই স্মৃতি, যখন সে জানতে পারে সে আর দ্বিতীয়বার মা হতে পারবে না। প্রথমে তো তার বিশ্বাসই হচ্ছিল না, অনেক হাইপার হয়ে গেছিল সে। কেউই তাকে শান্ত করাতে পারছিল না। শেষে আয়ান আর কোনো উপায় না পেয়ে মায়ানকে মৌয়ের কোলে দিয়ে বলে, আমাদের কি আর কোনো সন্তান দরকার আছে বলো? মায়ান আছে আমাদের লাইফে, আর কোনো বেবি হবে না তো কি হয়েছে? শুধু মায়ানকে নিয়ে আমরা বাকি জীবন কাটিয়ে দেব। আর একবার ভেবে দেখো না, অনেকের তো কোনো সন্তানই হয় না, তাই না? তারা কিভাবে বেঁচে আছে? আমাদের কাছে তো মায়ান আছে, তাই না? আয়ানের কথা শুনে মৌ তাদের বাচ্চা আর আয়ানকে জড়িয়ে ধরে আর ইচ্ছা মতো কান্না করতে থাকে। মায়ানের কথায় মৌ অতীত থেকে ফিরে আসে। বলুন মাম্মু। আমার বেবিটার হঠাৎ এই প্রশ্ন কেন? তার কি খেলার মানুষ নেই? ফারিয়া আর অর্ণব আছে না? না আম্মু, ওগুলো তো আমারটা তো সবসময় থাকে না। ওগুলো তবে তো আর অনেকদিন পর আছে। মায়ানের কথা শুনে আয়ান ফোন রেখে বলে ওঠে, বাবা, তুমি কি চাও যে আমরা তোমাকে কম ভালোবাসি? এ কথা শুনে মায়ান ভয় নিয়ে বলে ওঠে, না আব্বু, আমি এমন চাই না। আমি চাই তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসো। এমন চাইলে কিন্তু আর ভাই বোন চাইবে না, ঠিক আছে? ঠিক আছে আব্বু। মৌ এদের দুজনের কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন দেয়। মায়ানকে রেডি করিয়ে সে নিচে চলে যেতে বলে। মায়ান নিচে চলে যাওয়ার পর আয়ান গিয়ে মৌকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ মৌ চুপচাপ থাকার পর হুট করে কান্না শুরু করে দেয়। মৌয়ের কান্না শুনে আয়ান বলে, আমি না বলেছি যে এই টপিকে আর কান্না না করতে? আয়ানের কথা শোনার পরও মৌ কান্না করতে থাকে। আয়ান আবারও বলে, আর কান্না করলে কিন্তু আমি এখনই চলে যাব। এই কথা শুনে মৌয়ের কান্না থামে। বিকালে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর বাচ্চারা সবাই খেলছে। কথার মাঝে মৌয়ের চোখ যায় মায়ানের দিকে। কি সুন্দর করে খেলা করছে তার ছেলে। এর জন্যই তো আছে অনেক সুখী। তার অপূর্ণতা এই সুখের সামনে কিছুই না। আবার মা হতে পারবে না তো কি হয়েছে? তার মায়ান যে আছে তার সাথে, তার জীবন সঙ্গী আয়ান আছে তার সাথে। আর কি চাই তার? এই দেখে কাটিয়ে দেবে বাকি জীবন। সমাপ্ত।